স্বাগত দ্বিতীয় পর্বে। এই দ্বিতীয় পর্বে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে কথা বলবো। গত পর্বে আমরা পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, প্রথম ভিডিওতে আমরা এই পজিশনাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। আমরা জানি আমাদের যেই সিলেবাস দেওয়া আছে একাদশ দ্বাদশ শ্রেণীতে, সেখানে আমরা দেখেছি মোট 12টা রূপান্তরের কথা বলা হয়েছে। আমরা আজকে ধারাবাহিকভাবে 12টি রূপান্তর শিখব। কিভাবে দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে অক্টাল, হেক্সা থেকে অক্টাল, এই কাজগুলো কিভাবে করতে হয় আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণটাই দেখব। অর্থাৎ আমি এই ভিডিওতে 12টি রূপান্তর নিয়ে কথা বলবো। আমি দেখানোর চেষ্টা করব ধারাবাহিকভাবে। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধরে ধরে দেখাই দেবো ইনশাল্লাহ। আমরা এই 12টি রূপান্তর এমন ভাবে ডিজাইন করেছি যেন তুমি যে কোনো একটি রূপান্তর শিখে বাকি দুইটা করতে পারো। দেখো, আমি এখানে মোট 12টা রূপান্তর সাজিয়েছি। প্রথমে বলেছি যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল। এবং দ্বিতীয় ধাপে দেখেছি এইটার উল্টাটা, অর্থাৎ আমরা দেখাবো বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। ঠিক আছে, দেখো আমি এখানে লিখে রেখেছি যে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক। আমি একটু বলি কেন আমি এভাবে সাজিয়েছি। দেখো, আমি যদি তোমাকে এই 1 নম্বরটা অর্থাৎ দশমিক থেকে বাইনারি, এই দশমিক থেকে বাইনারি এই রূপান্তরটা যদি ভালোভাবে তুমি বুঝতে পারো বা আমি যদি তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে অবশ্যই তুমি 2 আর 3 অর্থাৎ দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল এই দুইটা রূপান্তর খুব সহজেই বুঝতে পারবা। ঠিক একই রকম যদি আমি বাইনারি থেকে দশমিক এই রূপান্তরটা তোমাকে ভালোভাবে বোঝাইতে পারি, আশা করি অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক এই দুইটা রূপান্তর তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তার মানে এই 6টা রূপান্তরের মধ্যে তুমি যদি 1 এবং 4 খুব ভালোভাবে শিখতে পারো, তাহলে 2, 3 এবং 5, 6 তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে আশা রাখি। এরপরে দেখো আমরা দেখিয়েছি বাইনারি থেকে অক্টাল এবং আমি একই সাথে দেখাইছি অক্টাল থেকে বাইনারি। তার মানে আমরা যখন বাইনারি থেকে অক্টাল শিখব, ঠিক তার পরপরই আমরা অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেই বিষয়টাও শিখে নিব। ঠিক আছে, এবং পরবর্তীতে দেখো দেখিয়েছি বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল, পাশাপাশি রেখেছি বোঝানোর স্বার্থে। দেখো এখানে মোট 12টা রূপান্তর আছে, এখানে আছে হচ্ছে 6টা, আর এখানে দেখো আমার 7 নম্বরের মধ্যে আমি দিয়েছি 2টা, 8 এবং 9 দুইটা করেছে, তারপরে 3 দুগুণে 6। এই হচ্ছে মোট 12টা রূপান্তর। প্রথমত আমরা দশমিক থেকে বাইনারি এই রূপান্তরটা শিখবো। আমরা এখানে যেভাবে সাজিয়েছি আমি ঠিক সেই একই রকম দেখাবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্রথম কাজটুকু করে ফেলি, দশমিক থেকে বাইনারি। আমরা এখন শিখবো দশমিক থেকে বাইনারি, কিভাবে একটি দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয়, এই প্রক্রিয়াটা আমরা এখন শিখবো। তো দেখো, এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেই 25 নিয়েছি দশমিক নাম্বার, যেহেতু এখানে বেস বা ভিত্তি দেওয়া আছে 10, এটা দশমিক নাম্বার, আমরা গত ভিডিওতে এই বিষয়ে কথা বলেছি। তো আমরা যেভাবে সমাধানটা করব সেটা হচ্ছে আমরা 25 লিখব, এখানে আমরা 25 লিখব এবং ঠিক একই লাইনে একটু স্পেস দিয়ে আমরা এখানে লিখব হচ্ছে ভাগশেষ কথাটা লিখব। ঠিক আছে, আমরা এখানে ভাগশেষ কথাটা লিখব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই প্রসেসটা দেখানোর জন্য আমরা যে লসাগু করি, ইউক্লিডীয় পদ্ধতিতে যে লসাগু করি, ওখানে যেভাবে চিহ্নগুলো আমরা ব্যবহার করেছি ঠিক একই রকম এই চিহ্নটা আমরা ব্যবহার করব। এবং আমরা এই 25কে এখন ভাগ করব, অর্থাৎ 25কে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? দেখো, বাইনারিতে যেহেতু রূপান্তর করছে সেজন্য বাইনারির বেস বা ভিত্তি কত আমরা জানি, কত? 2, তাই না? আমরা এই 25কে 2 দ্বারা ভাগ করব। এখন খেয়াল করে দেখো যে এই 25 এর ভিতরে 2 কতবার যায়। আমরা যেভাবে ভাগ শিখেছি সাধারণ ডেসিমাল নাম্বার সিস্টেমে, যেভাবে ভাগ প্রক্রিয়া শিখেছি প্রাইমারি স্কুলে, ঠিক সেই প্রসেসে ভাগ করতে হবে। তো দেখো আমি একটা ভাগ তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি, হয়তো বারবার এই কাজ আমরা করব না। দেখো 25কে যদি আমরা
2 দ্বারা ভাগ করি, তার মানে জানি 12 দুগুণে 24 আসে। এখানে আমি জাস্ট শর্ট একটু দেখাই, 24 আসে। দেখো ভাগশেষ কত থাকে? 1। তাহলে 2 পজিশন মধ্যে কতবার যায়? 12 বার যায়, তাই না? 12 দুগুণে 24, তাহলে ভাগশেষ কত থাকে? 1। এই আমরা ভাগশেষ যে 1 পেয়েছি, এইটা আমরা ভাগশেষ এই কথাটা নিচে লিখব। আমরা দেখাচ্ছি দশমিক থেকে বাইনারি, একই প্রসেসে আবার দ্বিতীয়বার তোমাকে ওই চিহ্নটা ব্যবহার করতে হবে। আমরা ঠিক একই রকম দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এটাকে তুমি আবার 2 দ্বারা ভাগ করো। দেখো 2 12 এর মধ্যে কতবার যায়? 6 বার যায়। 6 দুগুণী 12। তো আমরা যদি 12 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে কিন্তু ভাগশেষ 0 থাকবে, অর্থাৎ ভাগশেষ এখানে থাকে না। যেহেতু 0 থাকে, তাই আমরা ভাগশেষের এই পজিশনে 0 লিখব। আবার তুমি এই 6 কে আবার 2 দ্বারা ভাগ করো। দেখো 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 6 কে 2 দ্বারা ভাগ করলে আমরা 3 পাবো। 3 দুগুণে 6। ভাগশেষ কিন্তু থাকে না, এখানে থাকছে 0। আবার দেখো আমরা যদি 3 কে যদি আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে কত পাবো? 3 কে যদি 2 দ্বারা ভাগ করি, পাবো হচ্ছে 1, অর্থাৎ 3 এর মধ্যে 2 কতবার যায়? 1 বার যায়। দেখো এখানে কিন্তু আমরা জানি যে ভাগশেষ 1 থাকে, তাই না? তোমার প্রয়োজনে ভাগটা এভাবে করে দেখতে পারো, অর্থাৎ বাচ্চাকালে যেভাবে করেছিলে। অনেকেই এই জিনিসটা আবার গোলাই ফেলে, আমরা দেখেছি। তো 2 দ্বারা ভাগ করলে এখানে 1 বার যায়, 2 1 কে 2, ভাগশেষ কত থাকে? 1। এই 1টাই মূলত আমরা এখানে লিখেছি। দেখো আবার তুমি হচ্ছে এই 1 কে 2 দ্বারা ভাগ করো। দেখো 2 দ্বারা ভাগ করতে গেলে আমরা জানি যে আসলে 1 কে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ আমরা 1 কে 2 দ্বারা ভাগ করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বসাবো 0, অর্থাৎ যখন ভাগ করা যাচ্ছে না, তখন আমরা এখানে বসাবো হচ্ছে 0। আর এই ভাগশেষ এখানে কত সংখ্যা থাকবে স্মরণ রাখবা। এইখানে যেহেতু 1 আছে, সেজন্য আমরা এখানে 1 বসাবো। এখানে কখনো কখনো 3 থাকবে, আমরা এখানে 3 বসাবো। 5 থাকলে 5 বসাবো। শুধু স্মরণ রাখবো যে যখন ভাগ করা যাচ্ছে না, তখন 0 বসাবো। আর ভাগশেষ কত হবে? আমরা যাকে ভাগ করেছিলাম সেই সংখ্যাটা এখানে বসাবো। এটা আমি অনেকবার তোমাদেরকে বুঝিয়ে দিব, যেহেতু এখানে বাইনারি নাম্বার সিস্টেমে দেখাচ্ছি, সর্বদা এখানে 1ই থাকবে। আমরা এখানে দেখো 1 পেয়েছি, ঠিক আছে? তো এখন আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে যে এই যে সংখ্যাটা আমরা লিখলাম, এই সংখ্যাটা আসলে আমরা কিভাবে কাউন্ট করব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সংখ্যাটা এভাবে লিখবো যে 1 0 0 1 1 এরকম বাইনারিতে লিখবো, নাকি 1 1 0 0 1 এমনটা লিখবো। এটা অনেক সময় আমরা ভুল করে বসি। তো এজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই সংখ্যাটা কিভাবে সাজাবো, উপর থেকে নিচের দিকে সাজাবো না নিচ থেকে উপরের দিকে সাজাবো। দেখো 2 ভাবে সাজালে কিন্তু আমাদের বাইনারি নাম্বারটা কিন্তু ভিন্ন ভিন্ন আসে। এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই নিচ থেকে উপরের দিকে সাজাবো, ঠিক আছে? আমরা জানি যে এই নিচের দিকে যে নাম্বারটা থাকে এটাকে বলা হয় MSB, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ বলা হচ্ছে অধিক গুরুত্বের অঙ্ক। আর এটাকে বলা হচ্ছে LSB, এটা বলতে আমরা বোঝাচ্ছি যে উপরের সংখ্যাগুলা, ঠিক আছে? LSB বলা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ কম গুরুত্বের অঙ্ক। তার মানে বোঝানো হচ্ছে যে বেশি গুরুত্বের অঙ্কগুলা আগে লিখতে লিখতে কম গুরুত্বের অঙ্কের দিকে যাবে, অর্থাৎ তোমাকে সাজাতে হবে নিচ থেকে উপরের দিকে, ঠিক আছে? এবং নিচ থেকে উপরের দিকে গেলে আমরা কি পাবো? এইরকম একটা কিছু পাবো, তাই না? তো আমরা এখানে লেখার চেষ্টা করি। দেখো 25 ছিল, এটা ডেসিমাল নাম্বারে ছিল, তাই এখানে 10 দিব। তো আমি 25 কে বাইনারিতে প্রকাশ করেছি, তাহলে সংখ্যাটা কত হবে? 1 1 0 0 1, ঠিক আছে? এটা কোন নাম্বার সিস্টেমে দেখাইছি? আমরা দেখাইছিলাম বাইনারিতে, তাহলে এখানে লিখবো কত? 2। আমি একটু স্মরণ করে দিই, আমি কেন 1 0 0 1 1 লিখি নাই, কারণ হচ্ছে আমরা জানি নিয়মটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে লিখতে হয়। নিচের সংখ্যাগুলোকে বলা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, অধিক গুরুত্বের অঙ্ক, আর উপরের সংখ্যাগুলোকে বলা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, কম গুরুত্বের অঙ্ক। এই জন্য বেশি গুরুত্বের অঙ্কের দিক থেকে কম গুরুত্বের অঙ্কের দিকে আমরা যাব, তার মানে নিচ থেকে উপরের দিকে সাজাবো, সংখ্যাগুলো এমন আসবে। তো আশা করি এই যে আমরা একটা দশমিক নাম্বারকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেই প্রসেসটা দেখিয়েছি। তো আমি মনে করি যে এখন আমরা যদি এর মতো করে আরো কয়েকটা কাজ দিই, আশা করি তোমরা পারবা। তবে এই যে ভাগ প্রক্রিয়ার যে বিষয়গুলা, এইটা তোমরা অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘদিন না করার কারণে আমি অনেক সময় জানতে চাই ভাগশেষ কত, দেখা যাচ্ছে যে উত্তর দিতে পারে না অনেক সময়, তাই না? তো এই জন্য তোমরা প্রয়োজন এটা রাফে করে নিবা।
হ্যাঁ, সাইডে দরকার হলে ভাগ প্রক্রিয়াটা দেখিয়ে দিবা, বা তুমি নিজের বোঝার স্বার্থে কাজগুলো করবা। আমরা তো এখানে দেখাচ্ছি। তো আশা করি আমরা হচ্ছে একটা দশমিক নাম্বারকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেই বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছি। যদি এরকম কাজ আরো দেওয়া যায়, আশা করি তোমরা এগুলা করতে পারবা। তো দেখো, এই ধরনের অঙ্ক সাধারণত আর একটা প্রসেস আসে, সেটা হচ্ছে যে আমাদের যে এটা তো আমরা দেখাইছিলাম হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা, 25 নিয়েছিলাম, পূর্ণাংশ নিয়েছিলাম। যদি আমাদের এখানে ভগ্নাংশ থাকে, ফ্র্যাকশন নাম্বার থাকে, যদি আমাদের কাছে এরকম থাকে 0.25, ঠিক আছে। তো দশমিকের পরের কাজগুলো কিভাবে হিসাব করতে হয় আমরা এখন সেটা দেখব, ঠিক আছে। আমরা দেখব দশমিকের পর অর্থাৎ ফ্র্যাকশন নাম্বার কিভাবে, ফ্র্যাকশন নাম্বারটা থাকলে কিভাবে সেটা বাইনারিতে রূপান্তর করতে হয়, প্রসেসটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো ঠিক আছে, চলো আমরা এটা দেখে নিই কিভাবে একটা নাম্বারকে অর্থাৎ দশমিক যুক্ত নাম্বারকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো আমি এখানে একটা নাম্বার নিচ্ছি, দেখো আমি নিলাম হচ্ছে 0.05, ঠিক আছে। এমন একটা নাম্বার নিচ্ছি, এটা অবশ্যই ডেসিমেলে আছে। এইটাকে আমি কি করব, এইটাকে আমি বাইনারিতে রূপান্তর করব। হ্যাঁ, আমরা রূপান্তর করব বাইনারিতে। আমি লিখলাম, প্রশ্নটা লিখে রাখলাম, তোমরাও যখন কাজগুলো করবে তখন প্রশ্ন খাতার উপরে লিখে নিবে যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। তাই এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব, ঠিক আছে। তো দেখো, এই যে আমরা যেই ফ্র্যাকশন নাম্বারটা নিয়েছি, দশমিক ভগ্নাংশ যুক্ত যে নাম্বারটা নিয়েছি, এই নাম্বারটা অর্থাৎ কিভাবে বাইনারিতে রূপান্তর করব, আমাদের দেওয়া আছে ডেসিমাল নাম্বার। এটা কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, আমরা এইটার যেই সমাধানের যে প্রক্রিয়া, তখন আমরা লিখব। সমাধানের প্রক্রিয়ার জন্য আমরা লিখতে পারি দুটো শব্দ, একটা হচ্ছে পূর্ণাংশ আর একটা শব্দ হচ্ছে ভগ্নাংশ। এই দুইটা শব্দ আমরা লিখে নেব, ঠিক আছে। আমরা যেমন উপরেরটা যেমন এখানে সেই প্রদত্ত সংখ্যাটা লিখেছিলাম, ডেসিমালে যেটা দেওয়া ছিল, তারপর ভাগশেষ লিখেছিলাম, ঠিক একই রকম আমরা হচ্ছে এখানে আমাদের সমাধানের যেই প্রক্রিয়া সেখানে আমরা লিখব, বামে লিখব পূর্ণাংশ আর ডান দিকে লিখব ভগ্নাংশ, ঠিক আছে। এইবার আমরা মাঝখান থেকে এরকম বরাবর একটা দাগ দিব, এমন একটা দাগ দিব। এবার দেখো যে আমাদের যে ভগ্নাংশ নাম্বারটা আছে কত, আমাদের ভগ্নাংশ নাম্বারটা দেওয়া ছিল হচ্ছে 0.05, তাই না, 0.05। তো এই 0.05 কে আমরা এখন গুণ করব। কত দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করব। কেন 2 দ্বারা গুণ করব? কারণ আমি দশমিক নাম্বারকে বাইনারিতে রূপান্তর করছি, আর বাইনারির বেস বা ভিত্তি কত? 2, এই জন্য আমরা 2 দ্বারা ভাগ করছি। তো দেখো 2 দ্বারা গুণ করতেছি, তো গুণ করার ফলে আমরা এখানে কি পাবো, আমরা সরাসরি ক্যালকুলেটরটা ইউজ করি। দেখো আমাদের কাছে 0.05, এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে ফলাফল পাচ্ছি কত? 0.1, ঠিক আছে। আমরা এখানে পাবো 0.1। দেখো এখানে আমি একটু বোঝানোর স্বার্থে লিখবো এটা 0.1। তো এখন খেয়াল করো, এই দশমিকের বামে যে অঙ্কটা আছে এটা কিন্তু পূর্ণাংশ, আর দশমিক সহ পরের অংশটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমি পূর্ণাংশ নিচে পূর্ণাংশ সংখ্যাটা লিখবো, অঙ্কটা লিখবো, আর ভগ্নাংশের নিচে ভগ্নাংশ যুক্ত সংখ্যাটা লিখবো। তাহলে দেখো পয়েন্টের বামে কত আছে? 0। তার মানে আমাদের এখানে ফলাফল কত হবে? পূর্ণাংশ 0, আর ভগ্নাংশ নাম্বার কত? 1, তাই না? এমনটা। এবং এইটাকে আমি আবার 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে আমি ফলাফল কত পাবো? আমি দেখাই দিব যাতে করে কোনো প্রবলেম না হয়। আরেকটা ভুল তোমরা করবা, সেটা হচ্ছে এটা জানাশোনার পরেও ভুল হয়ে যাবে, সেটা হচ্ছে যে আমরা তো অনেক সময় এই ক্যালকুলেটর ইউজ করি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ক্রিনে যেই নাম্বারটা থাকে সেই নাম্বারটার সাথে আমরা 2 গুণ করে ফেলি। তো এখানে যেহেতু 0.1 আছে, আমি সরাসরি যদি এখানে 2 গুণ করি তাহলে ফলাফলের কোনো পরিবর্তন হবে না। আমরা স্মরণ রাখবো, আমরা কিন্তু ভগ্নাংশ নাম্বার যেটা দেওয়া থাকে তার সাথে 2 গুণ করব। তো তার সাথে 2 গুণ করলে আমরা পাচ্ছি কত? 0.2। আবার দেখো আমাদের ভগ্নাংশ নাম্বারটা আসছে হচ্ছে পূর্ণাংশ নাম্বারটা হচ্ছে 0, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 0, আর ভগ্নাংশ নাম্বারটা কত? 0.2। এটাকে তুমি আবার 2 দ্বারা গুণ করো। দেখো 0.2 কে যদি আমি আবার 2 দ্বারা গুণ করি তাহলে ফলাফল পাচ্ছি কত? 0.4, তাই না? এটাও দেখো 0.4, তাহলে পূর্ণাংশ হচ্ছে কত? 0, আর আমাদের ভগ্নাংশ নাম্বারটা 0.4। তুমি এইটাকে আবার 2 দ্বারা গুণ করো। দেখো 2 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে কত? 2 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 0.8, তাহলে 0.8। তাহলে পূর্ণাংশ কত? 0। আমি পূর্ণাংশের ঘরে 0 লিখবো, আর দশমিকের ঘরে 0.8 আছে, তাই না? এরপরে যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা আরো 2 দ্বারা গুণ করে ফেলি। 2 দ্বারা গুণ করলে পাচ্ছি কত? 2 দ্বারা গুণ করলে পাবো হচ্ছে
কত 1.6। তার মানে দেখো আমি এখানে পাচ্ছি 1.6 পূর্ণাংশ, আমরা পেয়েছি কত, পূর্ণাংশ পেয়েছি 1। তাহলে পূর্ণাংশের ঘরে দেখো 1 রেখেছি, আর দশমিকের ঘরে ছিল কত, 0.6। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এই গুণ প্রক্রিয়াটা আমরা যেভাবে দেখাচ্ছি, এই গুণ প্রক্রিয়াটা আমরা কত সময় ধরে গুণটা করব, এটা একটা প্রশ্ন। সেটা হচ্ছে বড় জোর আমরা 4-5 বার গুণ প্রক্রিয়া দেখাবো, কারণ হচ্ছে এই গুণ প্রক্রিয়া অনেক সময় শেষ হয় না। কোন জায়গা যে আমরা এখানে 1 পাবো বা 0 পাবো আমরা জানি না। আমরা সাধারণত চেষ্টা করি যে এই পজিশনে 0 রাখার জন্য, অর্থাৎ এরকম হয়তো তোমার কাছে আসছে হচ্ছে 1.00 এই পজিশনে। তো 0 সাধারণত আমাদের টার্গেট না যে আমরা 0 বানাবো, এটা অনেক সময় লং টাইম ধরে গুণ করতে হয়। তো আমরা 4-5 বার গুণ করার পরে আর গুণ করব না। ঠিক আছে। তো এখন দেখো যে আমরা যেই প্রক্রিয়া দেখাচ্ছি, এটাই হচ্ছে আমাদের যেই ভগ্নাংশ অংশটুকু থাকে, এইটাকে যখন আমি বাইনারিতে রূপান্তর করতে চাই তখন আমাদেরকে এই প্রক্রিয়া দেখাতে হবে। আশা করি যে এই যে ছোট্ট ছোট্ট গুণগুলো তোমরা ক্যালকুলেটর ইউজ করে এই কাজগুলো করে ফেলবা। যেখানে ভুল করবো সেটা হচ্ছে, যেমন দেখো আমাদের স্ক্রিনে 1.6 আছে। তোমরা যেটা করো সেটা হচ্ছে যে এই যে আমাদের যে নাম্বারটা এখানে তোলা আছে, এই নাম্বারের সাথে অর্থাৎ 1.6 এর সাথেই তোমরা 2 গুণ করে ফেলবা। যখনই 2 গুণ করে ফেলবো তখন কিন্তু ফলাফল চেঞ্জ হবে, কারণ আমরা কি করি, আমরা হচ্ছে 0.6 এর সাথে 2 গুণ করব, এটা স্মরণ রাখবো। অনেক সময় স্ক্রিনে যেটা থাকে তার সাথেই তোমরা 2 গুণ করে ফেলো। আমি দেখেছি অনেক স্টুডেন্ট এই কাজ করে, জানে, নিয়ম জানে, তারপরেও মনের অজান্তেই কাজগুলো হয়ে যায়। এর জন্য একটু সাবধান থাকতে হবে। চেষ্টা করবা যে আমরা একটু ধৈর্য সহকারে কাজগুলো করব, যাতে করে আমাদের এই ধরনের ভুল না হয়। জানাশোনা জিনিস যদি ভুল হয় তখন একটু খারাপ বেশি লাগে, তাই না? তো দেখো, তার মানে আমরা এখানে 0.05 এটাকে আমরা যখন বাইনারিতে রূপান্তর করেছি, আমাদের মোট ফলাফল আসছে এমনটা। এখন আমরা উত্তরটা লিখবো। কিভাবে আনসারটা লিখতে হবে দেখো, আমরা জানি যে আমাদের এই উপরের দিকের যে নাম্বারটা আছে, এই নাম্বারটা দেখো আমরা গুণ প্রক্রিয়া করতে করতে নিচের দিকে আসছে। তার মানে আমাদের এর নিচের দিকের যেই ভগ্নাংশ পূর্ণাংশ অংশটুকু আছে, এটা শেষ হবে কোথায় আমরা জানি না। তার মানে আমরা যখন গণনা করব তখন উপরের দিক থেকে নিচের দিকে আসবো। ঠিক আছে। তার মানে এইখানে আমরা যেই কাজটুকু করব সেটা হচ্ছে আমাদের গণনার যে পদ্ধতি হবে সেটা হবে এমনটা। আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম। তার মানে এটাই হবে হচ্ছে MSB, আর এই অংশটাই হবে কি LSB, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা হবে উপরেরটা, আর লিস্ট সিগনিফিকেন্ট বিট এটা হবে নিচেরটা, অর্থাৎ অধিক গুরুত্বের অঙ্ক উপরে আর কম গুরুত্বের অঙ্ক নিচে। এটা আমরা স্মরণ রাখবো। তাহলে এটা আমরা সাজিয়ে ফেলে আমাদের যেই ভগ্নাংশ অংশটুকু দেওয়া ছিল, কি দেওয়া ছিল, 0.05, তাই না? আমরা এই যে অংশটুকু পাচ্ছিলাম এটা ছিল কিসের, ডেসিমেল নাম্বার সিস্টেমে। দেখো বাইনারিতে কি পাচ্ছি, 0000, 4টা 0 আছে। অবশ্যই দশমিক দিব, 0000, তারপরে দেখো 1 পেয়েছি। এখন আমাকে বলো এই 1 এর পরে কত আছে আমরা জানি? আমরা জানি না। এখানে আরো 2-4টা অঙ্ক থাকতে পারে, তো জন্য যেহেতু আমরা এই পর্যন্ত রেখে দিয়েছি, জানি 1 এর পরে আরো অনেক অঙ্ক আসতে পারে, বিট আসতে পারে, এজন্য এখানে ডট ডট দিয়ে দিব এবং আমরা এখানে লিখব কত, 2। কেন? আমরা জানি যে এই ডেসিমেল নাম্বারকে আমরা বাইনারিতে রূপান্তর করেছি, সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা শেষে 2 লিখে দিব। তো আশা করি যে এইরকম পূর্ণাংশ বা ভগ্নাংশ অঙ্ক যখন থাকবে তখন কোন প্রক্রিয়ায় সমাধান করব আশা করি বুঝতে পেরেছি, তাই না? আমরা স্মরণ রাখবো যে পূর্ণাংশ অংশটুকু থাকলে আমরা কি করি, আমরা হচ্ছে এই প্রক্রিয়ায় ভাগ করতে করতে দেখাবো, এবং ভগ্নাংশ অংশ থাকলে 2 দ্বারা গুণ করতে করতে এই প্রক্রিয়ায় দেখাবো। ঠিক আছে। তো পরীক্ষায় সাধারণত তোমাদের কি আসে, এরকম পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটোই আসতে পারে। ঠিক আছে। তো আমরা আর একটা ম্যাথ পাই সাধারণত, আমরা সেটাও একটু দেখিয়ে দিব। আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে। সেটা হচ্ছে এমন যে আমরা যেই ম্যাথটুকু করেছি এটা যদি পরীক্ষায় এরকম আসতো যে 25 পয়েন্ট হচ্ছে 05, যদি এইটাকে 1 বেড়ে দিয়ে বলতো যে এই নাম্বারটাকে তুমি বাইনারিতে রূপান্তর করো, তখন আমরা কি করতাম, কোন প্রক্রিয়াটা এটা সমাধান করতাম। দেখো, আমরা তখন যে কাজটুকু করতাম সেটা হচ্ছে আমরা এই অংশটা অর্থাৎ পূর্ণাংশ যে অংশটুকু আছে সেইটা নিয়ে আমরা এরকম সাজাবো। আমি বোঝানোর চেষ্টা করছি যে পূর্ণাংশ এবং ভগ্নাংশ যদি একসাথে আসে অর্থাৎ এই রকম থাকে প্রশ্নটা, তখন তুমি কিভাবে ম্যাথটা সমাধান করবা। তাহলে এরকম 2টা অংশ একসাথে যখন আসবে তখন তুমি 25 এইটাকে ঠিক একই প্রসেসে ভাগ প্রক্রিয়ায় দেখাবা।
এই প্রসেসে আমরা তার ভগ্নাংশ, আমাদের যেই বা পূর্ণাংশ ছিল তার যে বাইনারি নাম্বার সেটা বের করব। ঠিক একই রকম দ্বিতীয় যে অংশটা আছে 0.05, এইটাকে আমরা কি করব, এই দ্বিতীয় ধাপে আমরা হচ্ছে 0.05 এইটার আবার কি করব, এই প্রক্রিয়ায় গুণ প্রক্রিয়ায় কি করব, ভগ্নাংশ অংশটুকু বের করব। তারপর শেষের দিকে আমরা বলে দিব যে অতএব 25, যেহেতু আমরা আলাদা আলাদা ভাবেই বের করেছি, এইটাকে আমরা কি করেছিলাম, এটা দশমিক নাম্বার ছিল, তারপরে আমাদের বাইনারি নাম্বারটা লিখে দেব। যদি তুমি এইটার কথাই ধরো তাহলে আমাদের এইখানে যে আনসারটা আসবে আমরা লিখতাম এরকম 11001। পয়েন্ট কত আসতো, আমরা যখন 4টা জিরো দিয়েছিলাম, 1 2 3 4, তারপরে 1 ছিল, জানি এরপরে আরো গুলো অঙ্ক আছে, ব্যাপারটা হতো এমন। ঠিক আছে, যদি আমাদের দুইটা অংশ একসাথে আসতো তখন আমরা এই প্রসেসে শেষ করতাম, অর্থাৎ দুইটা অংশ একসাথে আসলে প্রথমে পূর্ণাংশ, পরে ভগ্নাংশ অংশটুকু এই একই প্রক্রিয়ায় দেখাতাম। আমরা এখানে যে প্রক্রিয়ায় দেখিয়েছি আলাদা আলাদা ভাবে দেখানোর পর আমরা আনসারটা একসাথে লিখতাম। কিভাবে লিখতাম আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো যেহেতু একই রকম আমাদের যেই ক্যালকুলেশনের ব্যাপারটা ছিল একই রকম, এই জন্য আমি এটা আর দেখাচ্ছি না। আশা করি আমি কি বলতে চেয়েছি বুঝতে পারছো, যে দুইটা ম্যাথ অর্থাৎ পূর্ণাংশ এবং ভগ্নাংশ একসাথে আসলে আমরা কিভাবে সমাধান করতাম, তাই না? আমি সেই অংশটুকুই বোঝানোর চেষ্টা করেছি। তো আমরা পরবর্তীতে দেখব যে দশমিক নাম্বার থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়। ঠিক আছে, আমরা একটা ম্যাথ এখানে নিব। দেখো আমরা দশমিক থেকে কিভাবে দশমিক নাম্বারকে অক্টালে রূপান্তর করব। আমি একটি নাম্বার নিয়েছি 75, এটা ডেসিমেল নাম্বার সিস্টেমে দেওয়া আছে। এই 75 কে আমরা অক্টালে রূপান্তর করব। তো এখানে আমি একটু বলে রাখি, আমরা আগে তোমাকে একটু বলে রেখেছি, আমি একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা যখন দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করেছি তখন কিন্তু আমরা এই দশমিক নাম্বারকে 2 দ্বারা ভাগ করেছি। কেন 2 দ্বারা ভাগ করেছিলাম? দশমিককে বাইনারিতে রূপান্তর করেছিলাম এবং সেখানে বলেছিলাম বাইনারির বেস বা ভিত্তি 2, সেজন্য 2 দ্বারা ভাগ করেছি। তাহলে যখন আমি যখন দশমিক নাম্বারকে যখন অক্টালে রূপান্তর করব তাহলে বাইনারির জন্য 2, তাহলে দশমিক থেকে অক্টালে রূপান্তরের জন্য আমি 8 দ্বারা ভাগ করব। কথা কি ক্লিয়ার, বোঝা যাচ্ছে? দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের জন্য আমরা 2 দ্বারা ভাগ করেছি, তাহলে দশমিক থেকে অক্টালে রূপান্তরের জন্য 8 দ্বারা ভাগ করব, যেহেতু অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8, তাই না? আমরা এই কাজটুকু এখানে করে ফেলি। আমরা এখানে দেখব যে 75 আছে, 75 আমরা এখানে লিখব ভাগশেষ, তাই না? আমরা এখানে লিখি হচ্ছে ভাগশেষ। তো দেখো তাহলে আমরা এই 75 কে কয় দ্বারা ভাগ করব? 8 দ্বারা ভাগ করব। তো আমরা ভাগ প্রক্রিয়া তোমাকে দেখায় করব। ঠিক আছে, কত আছে 75, এটাকে তুমি ভাগ করবে কত দ্বারা? 8 দ্বারা। তো ভাগ করলে কত হবে? 9, অর্থাৎ 8 9 72, তাই না? তারপরে এখানে যাচ্ছে কত? 9। এখন বড় বড় সংখ্যা যখন হয় তখন ওই পয়েন্টের পরের সংখ্যাটা দেখে আমরা এই আমাদের যেই ভাগশেষ এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। ঠিক আছে, আমাদের ভাগশেষ অংশটুকু বুঝতে পারি না। তো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি যে পূর্ণাংশটা পেয়েছো, ভাগফল পেয়েছো কত? এখানে আছে কত? 9, আশা করি দেখা যাচ্ছে 9 আছে। তো এটাকে আমরা 75 কে কত দ্বারা ভাগ করেছিলাম? 8 দ্বারা। 8 দ্বারা ভাগ করার ফলে ভাগফল কত পেয়েছি? 9। তো তুমি যেটা করবা সেটা হচ্ছে এই 9 এর সাথে আবার 8 গুণ করো। তাহলে দেখো 72 পাচ্ছ, আর তোমার এখানে আছে কত? 75। তাহলে খুব সহজেই তুমি পার্থক্যটা বুঝতে পারবা যে আমার এখানে 72 আছে, এখানে ছিল 75, তার মানে ভাগশেষ কত? 3 আছে। এটা হয়তো 75 এর জন্য তোমার কাছে সহজ মনে হতে পারে, কিন্তু যখন বড় নাম্বার থাকবে তখন কিন্তু এই ভাগশেষ অনেক সময় অনেকেই বুঝতে পারে না। তো আমি যেটা বলি সেটা হচ্ছে তুমি যেটা করবা, 75 কে যখন তুমি 8 দ্বারা ভাগ করবা, 9 পাইলে তুমি কি করবা? এই 9 এর সাথে আবার 8 গুণ করো, আর যেটা দ্বারা ভাগ করেছিলাম। তাহলে আমি মোট সংখ্যাটা পাচ্ছি কত? 72। আমাদের এখানে ছিল 75, তার পার্থক্য কত? 3, তার মানে ভাগশেষ কত? 3। আমি এখানে লিখলাম 3। তুমি এইটাকে আবার 8 দ্বারা ভাগ করো। ঠিক আছে, 8 দ্বারা ভাগ করব, তাহলে এখানে কতবার যায়? একবার যায়। ভাগশেষ কত থাকে? 8 কে 8, এখানে হচ্ছে 9, তার মানে এখানে ভাগশেষ থাকবে 1। বোঝা গেছে? এখানে ভাগশেষ থাকবে 1। আচ্ছা, এরপরে কি করব? এরপরে দেখো আমরা 1 কে আবার 8 দ্বারা ভাগ করব। আমরা যদি এই 1 কে 8 দ্বারা ভাগ করি, আমরা জানি যে 1 কে 8 দ্বারা ভাগ করা যায় না, তাই 0, এর আগে কি বলেছিলাম যে 0 না আসা পর্যন্ত ভাগ প্রক্রিয়া চলতে থাকবে। তো দেখো আমরা এখানে 1 কে 8 দ্বারা ভাগ করেছি, তাই 0 হয়েছে। তাহলে এখানে ভাগশেষ কত? আমি এর আগেও বলেছিলাম, এইখানে যে অঙ্কটা থাকবে তুমি সেই অঙ্কটা এখানে বসিয়ে দিবা, সেই বিটটা এখানে বসিয়ে দিবা।
তো আমরা পাইছি এমনটা। তাহলে কিভাবে হিসাব করবো, আমি কি লিখবো যে আমাদের যেই 75 এটাকে যখন অক্টালে রূপান্তর করবো 311 এরকম লিখবো না 113 লিখবো? আশা করি তোমাদের মনে আছে আমরা বাইনারিতে যখন রূপান্তর করেছিলাম তখন সেখানে বলেছিলাম যে আমাদের ফলাফলটা নিচ থেকে উপরের দিকে গণনা করতে হয়। তাহলে এই নিচের অংশটাই হচ্ছে এমএস ডি, তাই না? এমএসডি অর্থাৎ ডিজিট যেহেতু এখানে পাচ্ছি 357 এমনটা পাচ্ছি, তাই ডি লিখবো এবং এখানে লিখবো এলএসডি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তো তাহলে আমরা এই জায়গাতে যেই কাজটুকু করব, ওকে, তাহলে আমরা যখন এই যে ফলাফলটা আছে 75, আমরা এটা ডেসিমাল নাম্বারে পেয়েছিলাম 75, এটা ডেসিমাল নাম্বারে আছে। ডেসিমাল নাম্বারকে যখন আমি অক্টালে রূপান্তর করব তখন পাচ্ছি কি 113। আশা করি এটা বুঝতে পারছো যে 113 এটা কিসে আছে, অক্টাল নাম্বারে আছে, তাই না? আমি আবার বলি, যেহেতু ডেসিমাল নাম্বারকে অক্টালে রূপান্তর যেহেতু ডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করছে তাই 8 দ্বারা ভাগ করেছি এবং আমরা পেয়েছি কত, 113। এটা অক্টাল নাম্বারে আছে। এখন আমাকে জানাও, যদি ডেসিমাল নাম্বার তোমার কাছে থাকে আর সেটা যদি হেক্সাতে রূপান্তর করতে বলে তাহলে কত দ্বারা ভাগ করব, 16 দ্বারা, তাই না? আমরা ঠিক একই রকম একটা দশমিক বা ভগ্নাংশ যুক্ত একটা সংখ্যা নিব এবং সেই সংখ্যাটাকে আমরা কি করব, আমরা অক্টালে রূপান্তর করে দেখব। দেখো আমরা এখানে যে কোনো একটা সংখ্যা নিতেই পারি। আমি এখানে নিচ্ছি হচ্ছে দশমিক, আমরা নিব হচ্ছে 15, ঠিক আছে? এটা কিসে আছে, এটা ডেসিমাল নাম্বার সিস্টেম আছে। এটাকে আমরা অক্টালে রূপান্তর করব, ঠিক আছে? এটাকে আমরা অক্টালে রূপান্তর করব, অক্টালে রূপান্তর করব। ওকে, আমরা প্রশ্নটা লিখে নিলাম। দেখো ঠিক আগের মতো আমরা দুইটা জিনিস লিখবো, একটা হচ্ছে পূর্ণাংশ আর একটা হচ্ছে পার্ট ভগ্নাংশ, ঠিক আছে? আগের মতো দেখো, আমি বলেছিলাম যে 1 নম্বরটা ভালোভাবে শিখতে পারলে বাকি দুইটা কাজ তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমরা যেভাবে করেছিলাম ঠিক একই রকম রাখবো এবং আমাদের দশমিক যেই পার্টটা ছিল সেটা ছিল হচ্ছে 0.15। এখন বলো এই সংখ্যাটাকে আমি কত দ্বারা গুণ করব? আমরা আগে কিন্তু 2 দ্বারা গুণ করেছিলাম, যেহেতু দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার কথা ছিল তাই আমরা সেখানে 2 দ্বারা গুণ করেছিলাম। দেখো এখানে 2 দ্বারা গুণ করেছি। তো যেহেতু আমি এটাকে দশমিক থেকে যেহেতু অক্টালে রূপান্তর করছি, অবশ্যই এই সংখ্যাটাকে কত দ্বারা গুণ করব, 8 দ্বারা গুণ করব, তাই না? তো দেখো যদি আমি এখানে পয়েন্ট কত পেয়েছিলাম, 0.15, এটাকে যদি আমি 8 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি 1.2। দেখো এখানে 1.2 আছে। তাহলে আমাদের পূর্ণাংশ অংশ কত, 1। তাহলে এইটা আমরা লিখবো পূর্ণাংশের ঘরে 1, আর ভগ্নাংশ কত, 0.2। এটাকে তুমি আবার 8 দ্বারা গুণ করো, 8 দ্বারা গুণ করলে আমরা কত পাবো, এই দেখো তোমার এখানে কিন্তু 1.2 আছে। আমরা কি করি, আমরা হচ্ছে অনেক সময় এই সংখ্যাটাকে 8 দ্বারা গুণ করে ফেলি, তখনই কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমি সেটাই তখন বোঝানোর চেষ্টা করেছিলাম। তো আমরা নিব কত, 0.2, এর সাথে কত গুণ করব, 8 গুণ করব। তো দেখো 8 গুণ করলে ফলাফল কত হচ্ছে জানি, তারপরেও একটু লিখে লিখে দেখাচ্ছি, 1.6। তাহলে আমাদের দেখো পূর্ণাংশ হচ্ছে 1, তাহলে আমরা পূর্ণাংশের ঘরে লিখবো 1 এবং ভগ্নাংশ অংশের ঘরে লিখবো কত, 0.6। এটাকে তুমি আবার 8 দ্বারা গুণ করো, দেখো কত আসে। আমরা জানি যে 0.6 যেটা পেয়েছি তারকে যদি আমি 8 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি 4.8। তার মানে দেখো আমাদের পূর্ণাংশ হচ্ছে 4, তার এখানে লিখলাম হচ্ছে 4, আর ভগ্নাংশ কত পাচ্ছি, 0.8। এটাকে তুমি আবার 8 দ্বারা গুণ করো, তাহলে আমরা পাচ্ছি 0.8 গুণ কত, 8, তাই না? দেখো তাহলে এখানে 6.4 পাচ্ছি, এমনটা। তাহলে দেখো আমাদের পূর্ণাংশ হচ্ছে 6, আমরা পূর্ণাংশের ঘরে 6 লিখবো আর দশমিক ঘর কত আছে, 4 আছে। তো দেখো এই গুণ প্রক্রিয়া কখনো দেখো শেষ হবে, এভাবে চলতেই থাকবে। কোথায় শেষ হবে আমরা জানি না, এই জন্য আমরা 2-4 বার গুণ করার পর কমপক্ষে 5 বার বা 6 বার করার পরে আমরা এখানেই থেমে যাব। ঠিক আছে, এখন আমরা উত্তরটা লিখবো, কিভাবে আনসারটা সাজাতে হবে। দেখো আমরা আগের মতো চিন্তা করি, আমরা আগে বলেছিলাম যে আসলে আমাদের এই গুণ প্রক্রিয়াটা চলবে নিচের দিকে, তার মানে এখানে স্থির মান আর এটা কিন্তু চলমান মান, এই জন্য আমরা এখানেই বলবো এটা হচ্ছে এমএসডি আর এটা হচ্ছে এলএসডি, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে উপরটা আর নিচের গুলা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, অর্থাৎ কম গুরুত্বের অঙ্ক হচ্ছে নিচের দিকে। তাহলে আনসারটা কিভাবে লিখবো, আমরা লিখবো হচ্ছে 0.15, তাই না? এটা ডেসিমেল নাম্বারের সিস্টেমে ছিল, আমরা এইটাকে অক্টালে রূপান্তর করেছি, এই জন্য পাবো কত, পয়েন্ট কত, 1 দেখো 11 আছে, 4 6, তারপর দেখো আমি ডট ডট দিয়ে কত লিখবো, 8 লিখবো।
তো আশা করি একটা ভগ্নাংশ নাম্বারকে কিভাবে তোমার হচ্ছে অক্টালে রূপান্তর করতে হয় আমরা সেই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক একই রকম তুমি আগের মতো চিন্তা করো, আমরা বাইনারিতে একটা কথা বলেছিলাম যদি সংখ্যাটা একসাথে আসে, অর্থাৎ আমরা যে সংখ্যাটা নিয়েছিলাম 75.15, এই সংখ্যাটাকে যদি তোমাকে অক্টালে রূপান্তর করতে বলতো তাহলে তুমি কিভাবে লিখতে? অবশ্যই আমরা 75 যেটা ছিল এই অংশটাকে আমরা প্রথম অংশ ধরে এইভাবে করে হিসাব করতাম, ঠিক আছে, এবং এই 0.15 কে দ্বিতীয় অংশ ধরে এরকম হিসাব করতাম। তারপরে আমরা যখন আনসারটা লিখতাম তখন লিখতাম যে অতএব 75.15 এটা ছিল ডেসিমেল নাম্বার, এবং আমরা অক্টাল নাম্বারটা পাচ্ছি কেমন করে, আমরা পাইতাম 113 পয়েন্ট কত, দেখো 1146 ডট ডট ডট, এইভাবে করে আমরা অক্টাল নাম্বারটা লিখে দিতাম। তো আশা করি আমি বাইনারিতেও এই কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি, আমি অক্টালেও একই কথা রিপিট করেছি। আশা করি কি বোঝাতে চেয়েছি সেটা হয়তো বুঝতে পারছো। যদি আমাদেরকে এরকম দুইটা অঙ্ক অর্থাৎ পূর্ণাংশ এবং ভগ্নাংশ যদি একসাথে আসে তাহলে আমরা কিভাবে সমাধান করব? ঠিক আগের মতোই দুইটা পার্টে সমাধান করব। পূর্ণাংশ অংশটুকু এভাবে সমাধান করব, ভগ্নাংশ অংশটুকু এরকম সমাধান করে আনসারটা লিখে দেব। তো আশা করি বুঝতে পারছো কিভাবে দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হয়। এরপর আমরা দেখব যে দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়, আমরা সেটা দেখব। এবং আমরা কিন্তু এর আগে তোমাকে বলেছিলাম যে আমরা এখানে সাজিয়েছিলাম দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা। আমরা দেখো বলেছিলাম দশমিক থেকে বাইনারির জন্য তোমাকে 2 দ্বারা ভাগ করতে হবে, দশমিক থেকে অক্টালের জন্য 8 দ্বারা ভাগ করতে হবে, এবং ঠিক একই রকম দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরের সময় কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা, যেহেতু হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 16। ঠিক আছে, তার মানে এখন আমরা দশমিক নাম্বারকে হেক্সাতে রূপান্তর করব। ওকে, আমরা একটা সংখ্যা নিই, দেখো। আচ্ছা দেখো আমরা এই 209 যেটা নিয়েছি, 209 যেটা নিয়েছি এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। আমরা জানি যে দশমিক নাম্বারকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয় নিয়ম কানুন আমাদের অলরেডি জানা আছে, তাই না? আমরা 209 এই সংখ্যাটা লিখব এবং ঠিক তার পাশে লিখব কত, কি লিখব, ভাগশেষ কথাটা লিখব, তাই না? আমরা দুইবার এই কাজ করেছি, আশা করি এখন আর বুঝতে কারো অসুবিধা হবে না। দেখো তাহলে দেখো ভাগশেষ কথাটা লিখলাম, তাহলে এখন আমরা 209 কে যেহেতু হেক্সাডেসিমেলে আমরা রূপান্তর করছি এজন্য 209 কে কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা ভাগ করব। তো দেখো 209 কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি? তাহলে আমরা পাবো হচ্ছে 13 দশমিক সামথিং। দেখো তার ভাগশেষ ভাগফল কত? 13। এখন এই ভাগশেষ কত সেটা হয়তো বুঝতে পারি না, তো আমি এর আগে তোমাকে বলেছিলাম যে ভাগফলটা থাকে 13, এই 13 সাথে তুমি আবার এইখানে যে সংখ্যা দ্বারা ভাগ করেছো সেটা গুণ করে ফেলো, তাহলে পাচ্ছ কত? 208। আমাদের আছে কত? 209। তাহলে ভাগফল কত পাচ্ছি? ভাগশেষ কত পাচ্ছি? ভাগশেষ পাচ্ছি 1। খুব সহজে দেখো এখান থেকে নির্ণয় করা যাচ্ছে, তাই না? এরপরে দেখো আমরা 13 কে আবার কি করব? আমরা 13 সংখ্যাটাকে আবার 16 দ্বারা ভাগ করব। দেখো তো 16 দ্বারা ভাগ করলে 13 কে কি 16 দ্বারা ভাগ করা যায়? যায় না। আমরা জানি যে এখানে আমাদের যেই সংখ্যাটা সেটা ছোট হয়ে গেছে, যখন ভাগ করা যায় না তখন আমরা বলেছিলাম যে 0 আসবে, এবং তোমাকে আমি আরেকবার স্মরণ করাই দিই, যখনই 0 চলে আসবে তখনই আমরা যেই সংখ্যাটাকে ভাগ করেছিলাম সেই সংখ্যাটা কোথায় চলে আসবে? এই পজিশনে চলে আসবে, তাই না? আমরা দ্বিতীয়বার দেখো বলেছিলাম, আমরা যেই কাজগুলো আগে করেছি সেখানে কিন্তু আমরা এই কথাগুলো বলার চেষ্টা করেছিলাম। দেখো এইখানে যখনই 0 দিয়েছি এই সংখ্যাটা এখানে চলে আসছে, আবার দেখো এখানে যখন বাইনারিতে রূপান্তর করেছিলাম 2 দ্বারা ভাগ করেছি, ভাগ করা যায় না, দেখো 0, আর এই সংখ্যাটা এখানে বসিয়েছি। তাহলে ঠিক একই রকম আমরা দেখো যেহেতু 0 পেয়ে গেছি তাহলে এই সংখ্যাটা এখানে বসে যাবে। তো আমরা জানি যে আসলে এই যে 13 যেই ডিজিট সংখ্যাটা আমরা লিখেছি এটা কিন্তু হেক্সাডেসিমেলে লেখার কোনো রুলস নাই, তাই না? তো এই 13 এই সংখ্যাটা কিন্তু হেক্সাডেসিমেলে নেই। আমরা জানি 13 এর জন্য কি লিখতে হয়, সির জন্য 12 লিখি এবং 13 এর জন্য কি লিখবো, ডি লিখবো। তো এই জায়গা আমরা সরাসরি ডি লিখে দেবো ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে? তার মানে 13 মানে হচ্ছে হেক্সাতে কি ডি লিখতে হয়, তাই না? এবং আমাদের লেখার যে প্রসেস আমরা জানি, আমাদের মনে আছে যেটা কি করতে হয়, আমাদের নিচ থেকে হিসাব করতে হয়। দেখো MSD আর এখানে লিখবো LSD, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। অধিক গুরুত্বের অঙ্ক দেখো নিচের দিকে, কম গুরুত্বের অঙ্ক উপরের দিকে, সুতরাং আমরা নিচ থেকে উপরের দিকে সাজাবো।
আশা করি এগুলো এখন সহজেই বুঝতে পারছো। দেখো আমাদের কাছে কত ছিল, ছিল হচ্ছে 209। এটা ছিল হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমে। আমরা হেক্সাতে কত পেয়েছি, পেয়েছি হচ্ছে D1। ঠিক আছে, এটা কিসের নাম্বার, কোন নাম্বারে ছিল, হেক্সাডেসিমাল নাম্বারে ছিল। দেখো এখানে লিখবো 16, আমরা হচ্ছে আমাদের বেসটা এখানে দিয়ে দিব। তো আশা করি হেক্সাডেসিমাল নাম্বার এর রূপান্তরের জন্য কি করতে হবে, 16 দ্বারা ভাগ করতে হবে। হয়তো আমরা সংখ্যাটা 2-3 বার ভাগ করেই পেয়ে যাচ্ছি, তুমি হয়তো বড় সংখ্যা দিলে আরো একটু লম্বা হতো ভাগ প্রক্রিয়া। তো আমরা এখানে ছোট ছোট বিষয়গুলো দেখাচ্ছি যাতে করে খুব সহজেই তুমি ধরতে পারো। ঠিক আছে, তো আমরা এখন ভগ্নাংশ একটা নাম্বার নিব, যেই ভগ্নাংশ নাম্বারটা আমরা গুণ করে করে দেখব যে আমাদের ফলাফলটা আসলে কি আসবে। ঠিক আছে, আমরা একটা নাম্বার নিয়ে ফেলি। দেখো আমরা আগেও বলেছি যে এখানে দুইটা পার্ট আসে, একটা হচ্ছে ইন্টিজার পার্ট আর একটা হচ্ছে কি ভগ্নাংশ পার্ট। তো দেখো আমরা এখানে দুইটা জিনিস নিব, একটা ভগ্নাংশ নাম্বার নিয়ে নিই, সেটা হচ্ছে এরকম যে 0 কত নিব, আমরা নিলাম হচ্ছে 52 নিলাম। এটা তো ডেসিমাল নাম্বার, তাই না? এখানে নিব এটা ডেসিমাল, এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। ঠিক আছে, মনে থাকবে তো? আমরা ভগ্নাংশ পার্টটা নিয়েছি, হেক্সাডেসিমালে রূপান্তর করো। দেখো, তো আমরা এই কাজটুকু করে ফেলি। কি করতে হবে, আমরা জানি যে পূর্ণাংশ এই কথাটা লিখতে হবে বামে এবং ভগ্নাংশ কথা লিখতে হবে কোথায়, ডানে। তো এই কাজ দেখো আমরা আগেও 2বার করেছি, আশা করি এখন আর বুঝতে কারো অসুবিধা হবে না। তো দেখো পূর্ণাংশ এবং ভগ্নাংশ, মানে ভগ্নাংশ পার্টটা কতটুকু ছিল, 0.52। দেখো 0.52 এই ছিল আমাদের ভগ্নাংশ পার্ট। দেখো এই সংখ্যাটাকে আমরা গুণ করব, কত দ্বারা গুণ করব, আমরা আগে দেখো তোমাদের বলেছিলাম যে যখন আমরা বাইনারিতে রূপান্তর করেছি তখন 2 দ্বারা গুণ করেছি, এবং যখন আমরা অক্টালে রূপান্তর করেছি তখন 8 দ্বারা গুণ করেছি, তাই না? তাহলে এখন যেহেতু আমি হেক্সাডেসিমাল গুণ করছি, তাহলে কত দ্বারা গুণ করব, 16 দ্বারা গুণ করব, তাই না? তো দেখো 16 দ্বারা গুণ করলে ফলাফল কত দাঁড়াচ্ছে, 0.52, তাই না? 0.52 সাথে আমি 16 গুণ করবো, 16 গুণ করলে ফলাফল আসবে কত, ফলাফল আসবে হচ্ছে 8.32। দেখো আমাদের যে পূর্ণাংশ অংশটুকু আছে সেটা হচ্ছে 8 বা 8, আমরা এখানে বসিয়ে দিলাম। আর ভগ্নাংশ পার্টটা কত আছে, 0.32। এটাকে তুমি আবার 16 দ্বারা ভাগ করো, গুণ করো, গুণ করলে আমরা কত পাবো, দেখো পয়েন্ট কত আছে, 32, তাই না? এটাকে তুমি গুণ করো 16 দ্বারা। তো 16 দ্বারা 0.32 কে 16 দ্বারা গুণ করলে গুণফল পাচ্ছি কত, 5.12। তাহলে আমাদের পূর্ণাংশ হচ্ছে কত, 5। তাই এখানে লিখবো হচ্ছে 5 আর এখানে লিখবো 0.12। ঠিক একই রকম তুমি এটাকে 16 দ্বারা গুণ করে ফেলো, পয়েন্ট কত পেয়েছি, পয়েন্ট হচ্ছে 12। 0.12, এটাকে আমি গুণ করবো 16 দ্বারা। তো 16 দ্বারা গুণ করলে ফলাফল পাচ্ছি কত, পাচ্ছি হচ্ছে 1.92। তাহলে এখানে পাইলাম 1 আর পয়েন্ট কত, 92। তুমি এটাকে আবার 16 দ্বারা গুণ করো, গুণ করলে গুণফলটা কত পাচ্ছি, আমরা হচ্ছে 0.92 নিয়েছিলাম, 92। সেটাকে যদি আমি 16 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি কত, 14.72। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 14 আর এখানে পাচ্ছি পয়েন্ট কত, 72। তো আমরা জানি যে আসলে 14 এই হেক্সাতে লেখার কোনো নিয়ম নাই। তো এই 14 জন্য কি লিখতে পারি, 14 জন্য লিখতে পারি হচ্ছে ই, অর্থাৎ হেক্সাতে 14 এর মানটা হচ্ছে হেক্সার জন্য কত বরাদ্দ আছে, ই বরাদ্দ আছে। তো আমরা যেখানে 14 পাবো সেখানে ই লিখবো। তো আমি আর গুণ করছি না, এই পর্যন্ত রেখে দিয়েছি, যেহেতু গুণ প্রক্রিয়া আরো চলতে থাকবে। আমরা আনসারটা লিখবো, আমাদের কাছে ছিল হচ্ছে 0.52। আমরা আরেকটু বলে রাখি, এখানে যেই দশমিক আগে যেই ভগ্নাংশ দশমিকের আগে যেটা আমি 0 দিয়েছি এটা কিন্তু এখানে দেওয়া যাবে না, ঠিক আছে? তো দেখো এখানে পাচ্ছি কত, আমরা এখানে পাচ্ছি হচ্ছে 0.52, এটা ডেসিমাল নাম্বারে ছিল। এই অংশটাকে আমি কি করেছি, এই অংশটাকে আমি হেক্সাতে রূপান্তর করেছি। ঠিক একই রকম চিন্তা করো, আসলে এই সংখ্যাটাকে গণনা করতে হয় উপর থেকে নিচ দিকে, তাই না? তাহলে MSD আর এখানে থাকবে LSD, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে উপরে। তো আমরা কত পেয়েছি, পয়েন্ট কত, 851। আর দেখো এখানে 14 পেয়েছিলাম, আমরা সরাসরি এখানে ই লিখবো, তারপরে ডট ডট দিব, যেহেতু এরপরে আরো অঙ্ক আছে। এইটা আমরা পেয়েছিলাম হেক্সাতে। তো আশা করি আমরা একটা দশমিক নাম্বারকে কিভাবে হেক্সাতে রূপান্তর করতে হয় সেই প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করেছি। আমরা একই সাথে দেখিয়েছি কিভাবে অক্টালে, কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। আশা করি এই 3টা জিনিস যদি তুমি যে কোনো একটা ভালো মতো করে বুঝতে পারো, আশা করি পরবর্তী 2টা খুব সহজেই বুঝতে পারবো। আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি রূপান্তরটা।
দশমিক থেকে হেক্সা, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল। ঠিক একই রকম যদি আমি আগের মতো আরো কিছু তথ্য তোমাকে জানাইয়া দিই, যে এই যে 209 আছে, এই 209 আর এখানে কত ছিল 52, এই সংখ্যাটা যদি একবারে যদি আসতো তাহলে আমরা কিভাবে করতাম, আমরা হেক্সাতে রূপান্তর করব, তাই তো কিভাবে করতাম, তাহলে এই যে 209 টুকু আছে এটা প্রথম অংশ ধরে আমরা এভাবে সমাধান করতাম, এবং দ্বিতীয় অংশ কি ছিল 0.52, ভগ্নাংশ অংশটুকু যেটা ছিল সেইটা আমরা কি করতাম, দ্বিতীয় অংশ ভেবে এইরকম করতাম। তারপরে আমরা দুইটা পার্ট একসাথে আনসারটা লিখে দিতাম। এই কথাগুলো আমি আগেও দুইবার বলেছি, আর একবার শেষবারের মতো বলে রাখলাম। ঠিক আছে, তাহলে আমরা এইখানে শিখতে পেরেছি কিভাবে দশমিক থেকে হেক্সা, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টালে রূপান্তর করা যায়, সেই প্রসেস বা সেই প্রক্রিয়াগুলো নিয়ে আমি এখানে কথা বলেছি। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা এই ধরনের যে প্রবলেমগুলা ফেস করো, আশা করি সবারই উপকারে আসবে বা সবাই বুঝতে পারবে। আমরা পরবর্তীতে আরো কিছু রূপান্তর দেখব। আমরা আমাদের শীটের যে ধারাবাহিকতা দেখিয়েছিলাম, যেভাবে সাজিয়েছিলাম, আমরা ঠিক একই রকম এই প্রক্রিয়া এখান থেকে দেখতে থাকবো। তো পরবর্তীতে আমরা দেখবো বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক। আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি, 4 নম্বরটা তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে 5 এবং 6 তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে, তাই না? আমরা এর পরবর্তীতে দেখব কিভাবে বাইনারি সংখ্যাকে অক্টাল নাম্বারে রূপান্তর করতে হয় বা অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়, সরি, বাইনারি নাম্বারকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। ওকে, আমরা এই বিষয়টা দেখব। চলো যাই আমরা পরবর্তী কাজটুকু শুরু করি। এখন আমরা শিখবো কিভাবে একটা বাইনারি নাম্বারকে দশমিকে রূপান্তর করতে হয়। তো আমি এখানে একটা বাইনারি নাম্বার নিয়েছি, এই সংখ্যাটাকে কি করব, আমরা দশমিকে রূপান্তর করব। তো দশমিকে রূপান্তর করার জন্য আমাকে কি করতে হবে, আমরা প্রথমত যেই কাজ করব সেটা হচ্ছে সংখ্যাটা এখানে লিখব। আমাদের যেই বিটগুলো দেওয়া আছে 1100 101, দেখো আমরা উপরের যে সংখ্যাটা আছে সেটা দেখে দেখে লিখব। এর পরের যে কাজ সেটা হচ্ছে দশমিকে রূপান্তর করব। তো দেখো কি করতে হবে, এখন আমরা এই গণনাটা দুই ভাবে করতে পারি, ডান দিক থেকে বাম দিকে করতে পারি, বাম দিক থেকে ডান দিকে করতে পারি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমি দেখাবো বাম দিক থেকে কিভাবে ডান দিকে গণনা করতে হবে। তো কি করব, দেখো এখানে মোট বিট কয়টা আছে এটা প্রথমে তোমাকে গণনা করতে হবে। কয়টা আছে দেখো তো, 1 2 3 4 5 6 7, 7টা বিট আছে। 10 10011, মোট 7টা এখানে বিট আছে। তো আমরা প্রথমত যেহেতু বলেছি যে আমি বাম দিক থেকে ডান দিকে লিখবো, তো আমি প্রথমে যেই ওয়ানটা আছে বামে সেই ওয়ানটা লিখলাম। এবার দেখো ইনটু দিব, দেখো 1 ইনটু আমরা দিব হচ্ছে 2। খেয়াল করো কেন 2 দিচ্ছি, কারণ হচ্ছে আমি হচ্ছে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করছি, তাই বাইনারির বেস বা ভিত্তি 2, সেজন্য আমি এখানে 2 গুণ করছি। তাহলে যদি অক্টাল থেকে দশমিকে যাইতাম তাহলে এখানে 8 গুণ করতাম, হেক্সা থেকে দশমিকে গেলে 16 গুণ করতাম। ঠিক আছে, আমরা এই ব্যাপারে আরো কথা বলবো। তো দেখো আমি এখানে 2 নিয়েছি, 1 ইনটু 1 কোনটা, এইটা, এই 1টা এখানে দেখে দেখে লিখেছি, ইনটু 2 দিয়েছি। এখন 2 এর পাওয়ার দিব। দেখো আমি এভাবে করেই বলবো যে এখানে মোট 7টা বিট আছে। তো তুমি 7টা থেকে যদি 1 বাদ দাও তাহলে কত থাকবে, 7 থেকে 1 বাদ দিলে 6 থাকে, তাহলে পাওয়ার হবে কত, 6। অর্থাৎ যতগুলো বিট থাকবে সবসময় 1 কম চিন্তা করব। যদি আমাদের এখানে 5টা বিট থাকতো তাহলে আমি কি করতাম, 5টা বিট থাকলে আমি 1 কম চিন্তা করতাম, অর্থাৎ 4 চিন্তা করতাম, তাহলে 2 টু দি পাওয়ার 4 হতো। ঠিক আছে, এমনটা। দেখো আমি এখানে প্লাস দিব, তারপরে অঙ্কটা কত, বিটটা কত, 1 আছে, তাহলে 1 ইনটু 2 টু দি পাওয়ার 5, অর্থাৎ এই ঘাত আস্তে আস্তে কমবে। ঠিক আছে, ডান বাম দুদিক থেকেই গণনা করা যায়, তো আমি চেষ্টা করি বাম দিক থেকে ডান দিকে যাওয়ার জন্য। তারপরে দেখো কত পেয়েছি, 0 আছে, তাহলে 0 ইনটু 2 টু দি পাওয়ার 4, 5 এর পরে 4, প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 3, এরপরে কত আছে, প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার কত হবে, 2। আমি নিচের দিকে গণনা করি, দেখো প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 1, প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 0। তুমি দেখো যে যদি 0 থেকে গণনা শুরু করো 6 পর্যন্ত তাহলে দেখো 7টা পদ তুমি পাবা। তো যেহেতু আমি 6 থেকে শুরু করেছিলাম তাই 0তে যে শেষ হয়েছে, এবং তোমার এই গণনা ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে সেটা বুঝতে পারবা 0তে যে শেষ হতে, আমাদের 2 টু দি পাওয়ার 0তে যে শেষ হবে। তো আমার যেহেতু এখানে 0 পেয়েছি তার মানে আমাদের এই লেখাটা সঠিক আছে।
আচ্ছা, এখন বিষয় হচ্ছে তোমাকে অনেকেই বলবে যে এই ডান দিক থেকে বাম দিকে গণনা করতে হবে। তো কেন আমি বলি না এই কথা? কারণ হচ্ছে আমি দেখেছি যারা ডান দিক থেকে যখন বাম দিকে গণনা করে তখন হয়তো তুমি এখান থেকে শুরু করেছ। তো এখান থেকে শুরু করতে, করতে মেক্সিমাম ছেলেপেলের যেটা আমি দেখি সেটা হচ্ছে ওরা এরকম নিচের দিকে চলে আসে। আমরা নিয়ম অনুযায়ী ইকুয়াল সাইন এখানে দিয়ে দিই। দেখা যাচ্ছে যে গণনা করতে, 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 করতে তো ওই পর্যন্ত চলে আসে। অর্থাৎ বাঁকা হয়ে যায় লাইনটা। ঠিক আছে? তো এইজন্য তুমি যদি বাম দিক থেকে ডান দিকে গণনা করো তাহলে তোমার এই সমস্যা সমাধান হবে। তো ফলাফল তো একই পাবো। কেউ ডান দিক থেকে বামে গণনা করছে, কেউ বাম দিক থেকে ডানে গণনা করছে। তো আমি যেই সুবিধাটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা, আমার লাইন বাঁকা হয় না এবং সেই সবে কোন জায়গায় সেটা তো আমি জানি না। এইজন্য আমি সবসময় বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি যাতে করে আমার এই লাইন ফাইল সব ঠিক থাকে। আমি দেখেছি, এইজন্যই তোমাদেরকে বলছি। তো আমরা এখন গণনা করে দেখি আমার ফলাফলটা এখানে কত আসে। দেখো 2 টু দি পাওয়ার 6, তুমি জানো যদি যাদের বুঝতে অসুবিধা হবে 2 টু দি পাওয়ার 6 তুমি এইভাবে করে বের করে নিবা। হ্যাঁ, সায়েন্সে যারা থাকে তাদের তো এই সমস্ত বিষয় নিয়ে বেশি বলতে হয় না, সমস্যা হয়। যারা একটু আর্টসে থাকে, একটু দুর্বল প্রকৃতির, তাদের আবার এই সব গণনা আমার দেখাইতে হয়। তো যাই হোক, সবাই ভালো করবে আশা রাখি। তো আমরা এখানে দেখাইছি কত 2 টু দি পাওয়ার 6। তো 2 টু দি পাওয়ার 6 করলে এখানে কত আসবে? 64 আসবে। তো 64 সাথে 1 গুণ করলে আমরা এখানে 64 পাচ্ছি। প্লাস দেখো 2 টু দি পাওয়ার 5 মানে 32। এগুলো মুখস্থ করে রাখবা বা ক্যালকুলেশন করতে করতে তোমাদের জানা হয়ে যাবে। দেখো 0 এর সাথে তুমি যাই গুণ করো ফলাফল এখানে 0 আসবে। এখানেও দেখো 0 পাচ্ছি, তাই না? প্লাস এখানে কত পাচ্ছি? 2 টু দি পাওয়ার 2, তার মানে এখানে পাচ্ছি আমি 4, 4 অঙ্কে 4, এখানে পাচ্ছি 4 প্লাস 0 এর সাথে যাই গুণ করো ফলাফল 0। আর এইখানে দেখো অনেকেই তোমরা হয়তো জানবা না যারা ইন্টারমিডিয়েটে আছো, সায়েন্সের স্টুডেন্ট বাদে আমি যদি চিন্তা করি এটা আবার বোঝাইতে হয়। আমার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই বিরক্ত হয়, কারণ এই সমস্ত জিনিস আমি আবার ইন্টারমিডিয়েট এসে বোঝাচ্ছি কেন, তাই না? 2 টু দি পাওয়ার 0, এই 2 টু দি পাওয়ার 0 কোনো কিছুর পর 0 হলে তার মান 1 থাকবে, এটা স্মরণ রাখবো। তাহলে এখানে পাচ্ছি 1 আর এখানে পাচ্ছি কত? 1, তাহলে এককে 1, তাই না? অনেকে আবার এই জায়গা 0 দিয়ে এখানে ফলাফল 0 বানায় দেয়, তাই না? এটা আমরা দেখেছি। তো এজন্যই বলছি, স্মরণ করে দিচ্ছি। আমরা যেই পজিশনে ভুল পাই সেগুলো তোমাকে একটু দেখায় দেয়। তাহলে 64, 32, 4 আর 1 তুমি যোগ করে ফেলো। তাহলে দেখো আমরা কত পাচ্ছি? পাচ্ছি 64 প্লাস হচ্ছে 32 প্লাস কত? আমরা এখানে পেয়েছি 4 একে 5। তাহলে দেখো ফলাফল কত আসছে? ফলাফল আসছে 101। আমরা এখানে বসিয়ে দিব 101। তাহলে এটা কিসে পেয়েছি? এটা ছিল বাইনারিতে, পেয়েছি কিসে? দশমিকে। তাহলে এখানে 10 লিখো, তার বেস বা ভিত্তি দিয়ে দাও। ঠিক আছে, আমরা একটু চেক করি। দেখো আমাদের যেই মানগুলো ছিল, এইটা আমরা তো লং প্রসেসে করেছি, এটা শর্ট একটা প্রসেস আছে। আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে মোট বিট আছে কয়টা? 7টা। দেখো আমাদের শর্ট প্রসেসটা কি, এটাও স্মরণ রাখতে হবে। অনেক সময় আমাদের বাইনারি নাম্বার থেকে দশমিক নাম্বারটা কত জানতে হয় বা জানার দরকার হয়, তখন তো আর এরকম লং প্রসেসে আমরা যেতে পারি না। আমরা তখন এরকম শর্ট প্রসেস দেখে, দেখো এই কোডগুলো মনে রাখবা যে 1 2 4 8 16 32, দেখো 64, এরপরে পাচ্ছি কত? এরপরে পাচ্ছি 128, এরকম। তো দেখো আমাদের এখানে 101 ফলাফল পেয়েছি, তার মানে আমাদের 128 এই মানটা দরকারই হবে না। দেখো তুমি এখানে যেই নাম্বারটা দিয়েছিলে সেটা দেখো এখানে মোট 7টা আছে, 1 2 3 4 5 6 7টা নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে বসিয়ে দিই। আমি তো এই নাম্বারটাই পাচ্ছি। দেখো প্রথমে 1 1 আছে, 1 1, তারপর দেখো 0 0 ও 1 0 1। তো নিয়মটা হচ্ছে তুমি যেই অঙ্কের নিচে যেই সংখ্যার নিচে 1 লিখেছো সেই সংখ্যাগুলো যোগ করে ফেলো। তো দেখো আমরা এখানে যদি যোগ করি, আমরা 64 এর নিচে 1 লিখেছিলাম, নিলাম হচ্ছে 64। তারপর দেখো 32 এর নিচে 1, তার মানে 32টা নিব। এরপরে দেখো এখানে 0 আছে, তো যার নিচে 0 থাকবে সেই সংখ্যাটা আমরা যোগফলে ধরবো না। অর্থাৎ আমি এখানে 0 এর জন্য 16 বাদ দিব, 0 এর জন্য 8 বাদ দিব। দেখো 1 আছে, 1 এর জন্য 4 নিব, তাহলে এখানে +4 দাও, +4 দাও, প্লাস দেখো 0 এর জন্য 2 কি নেওয়া যাবে না? যেখানে 0 আমি সেই নাম্বারটা নিব না, শুধুমাত্র 1 এর জন্য উপরের সংখ্যাটা নিব। প্লাস কত আছে? 1। দেখো যোগ করলে 101। তাহলে এটা আমাদের লং প্রসেস ছিল, আর এইটা হচ্ছে আমাদের কি? শর্ট প্রসেস। শর্টকাটে আমরা এইভাবে করে বের করে নিব। আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাকে বলি। ধরো তোমার কাছে আমরা এর আগেও দেখিয়েছিলাম 25, 25 দেখিয়েছিলাম। এখন বলো 25 কোন কোন সংখ্যা? দেখো 1 2 4 8 16। দেখো তো এর মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 25 হয়?
দেখো 16 নাও, 16 আর 8 কত 24 আর 1 25। দেখো 11001। আমরা প্রথমে দেখো এই কথাটা এই সমস্যাটা নিয়েছিলাম, 25 নিয়েছিলাম, বাইনারিতে রূপান্তর করব। তো আশা করি শর্ট প্রসেসটাও তোমরা বুঝতে পারছো কিভাবে হিসাবটা করতে হয়। আমি যেই অঙ্কের নিচে 1 লিখবো শুধুমাত্র সেই সংখ্যাটাই যোগ করব। আমি 16 এর নিচে 1 নিয়েছি তাই 16টা যোগ করব। আমি 8 এর নিচে 1 নিয়েছি তাই 8 যোগ করব। 4টা নিব না কারণ এখানে 0 আছে, 2টা নিচ্ছি না কারণ 0 আছে, 1টা নিব, এই 1টা নিব কারণ এখানে 1 আছে। তার মানে এই তিনটা সংখ্যায় যোগ করে দেখো কত হবে, 25 হবে। তো আশা করি একটা বাইনারি নাম্বারকে দশমিকে রূপান্তরের জন্য লং প্রসেসটা কি হবে সেটাও বুঝতে পারছো এবং শর্ট প্রসেসটা কি হবে সেটাও বুঝতে পারছো। তুমি খাতা কলমে দুই একটা এভাবে চেক করে দেখতে পারো যে আসলে আমাদের এই প্রসেসটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। ঠিক আছে, আমরা হচ্ছে পরবর্তীতে যেই কাজটুকু করব সেটা হচ্ছে এরকম একটা দশমিক, এমন একটা বাইনারি নাম্বার থাকবে যেখানে ভগ্নাংশযুক্ত সংখ্যা আছে। অর্থাৎ তুমি যদি এরকম একটা সংখ্যা নাও যে 1010.101 এমন একটা নাম্বার নাও, এইটাকে বলা হলো যে এই বাইনারি নাম্বারকে তুমি দশমিকে কনভার্ট করো। ঠিক আছে, দশমিকে রূপান্তর করো। তাহলে কি করতাম, আমি আবার আরেকবার বলি, আমি একটু শর্ট প্রসেসে দেখাচ্ছি। দেখো কিভাবে করতে হবে। আমি ইকুয়াল সাইন দিব, বলেছিলাম কি আমি এখানে সর্বপ্রথম 1 পেয়েছি, 1 নিব ইনটু 2 টু দি পাওয়ার কত দিব বলো দেখি। 2 টু দি পাওয়ার এখানে দিব হচ্ছে, দেখো দশমিকের বামে মোট কয় ঘর আছে, 4 ঘর আছে, 1010, মোট 4টি বিট আছে। তাহলে আমি বলেছিলাম যতগুলো বিট থাকবে তার থেকে এক কম চিন্তা করতে হবে। তো 4 আছে তার মানে এখানে 3 চিন্তা করতে হবে। দেখো প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 2 থাকবে, প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার কত 1, তারপরে দেখো প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 0, দেখো 3210 1 2 3 4। আমরা এখানে 0 থেকে গণনা করলে 3 পর্যন্ত মোট 4টা পদ পাবো। দেখো এখানে মোট 4টা পদই আছে। দেখো দশমিকের পরের অংশ, এখানে দশমিক দেওয়ার সুযোগ নেই, প্লাস সাইন দিতে হবে। স্মরণ রাখবা দশমিক আছে, ঠিক আছে, আমরা প্লাস সাইন দিয়ে করবো। দেখো এখানে 1 আছে, 1 দিব ইনটু 2 টু দি পাওয়ার কত দিব। দেখো 0-র পরের সংখ্যাটা কত আমরা দেখেছি তো, আসলে 3210 এভাবে করে পাওয়ারটা কি হচ্ছে, কমছে। তো 0-র পরের সংখ্যা কত, মাইনাসের 1। এরপর দেখো প্লাস 0 আছে, 0 ইনটু 2 টু দি পাওয়ার দেখো মাইনাসের 2, প্লাস 1 আছে, 1 ইনটু 2 টু দি পাওয়ার -3। এভাবে করে এই মানগুলো মাইনাস আকারে বাড়তে থাকবে। ঠিক আছে, মাইনাস চিহ্ন সহ বাড়তে থাকবে। এই ব্যাপারটা একটু মাথায় রাখবো। 0-র পরের সংখ্যাগুলো কত, -1 -2 -3 এভাবে করে বাড়তে থাকবে। দেখো ফলাফল যদি আমি দেখাই, দেখো 2 টু দি পাওয়ার 3 এখানে কত পাচ্ছি, 2 টু দি পাওয়ার 3 এখানে পাচ্ছি আমরা হচ্ছে 8। এখানে দেখো ফলাফল 0, এখানে কত পাচ্ছি 2 টু দি পাওয়ার 1 মানে 2 কে 2, এখানে পাচ্ছি 2। আর কোনো কিছুর পর 0 হলে তার মান থাকে 1। দেখো আমরা এখানে ফলাফল পাচ্ছি কত 0। আর এইখানে ফলাফল কত প্লাস। দেখো যে 2 টু দি পাওয়ার -1 মানে 1/2 আকারে লেখা যায়, এটা আমরা জানি, যারা জানো না তারা জেনে নাও। দেখো এই 0 এর সাথে যাই গুণ করে ফলাফল কি আসবে, 0 আসবে। প্লাস এখানে 2 টু দি পাওয়ার -3 মানে 1/2 টু দি পাওয়ার 3 এমনটা, তাই না, 2 টু দি পাওয়ার 3 এমনটা আসে। তো আমরা কত পেয়েছি, দেখো এখানে পেয়েছি 8 আর 2 10, তাই না। এরপর দেখো 1/2 আর এখানে আছে 1 কত 8, 2 টু দি পাওয়ার 3 মানে 8। দেখো ফলাফলটা যদি আমরা একবারে বের করতে চাই, আমাদের ফলাফলটা যদি একবারে বের করতে চাই তাহলে কি হবে, আমরা দেখি যে 1 ভাগ কত 8, তাহলে ফলাফল কত পাচ্ছি আমরা এখানে পাচ্ছি হচ্ছে পয়েন্ট কত, পয়েন্ট হচ্ছে কত 1.125 আর 1/2 মানে কত 0.5, তাই না, 0.5। তাহলে এই অংশটা যোগ করো, আমরা 10 আমি একটু দূরে লিখে ফেলেছি। দেখো আমরা পাচ্ছি কত, আচ্ছা এটা বাদ দাও, এখানে পাচ্ছি এই 8 আর 2 10, 1/2 মানে হচ্ছে 0.5 এবং 1/8 মানে কত 0.125। যদি আমরা ফলাফলটা যোগ করি প্লাস কত 0.5, যদি যোগ করলে পাচ্ছি কত, দেখো 10.625। ঠিক আছে, এইটাই দেখো আমরা বলেছিলাম দশমিক নাম্বার। দশমিক যুক্ত সংখ্যা, ভগ্নাংশযুক্ত সংখ্যাকে তুমি কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করবা সেই প্রক্রিয়াটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আমি আবার বলি যে এখানে কতগুলো অঙ্ক ছিল, কতগুলো বিট ছিল, 4টা বিট ছিল, এই জন্য পাওয়ার 3 দিয়ে শুরু করেছি। যতগুলা বিট থাকবে তার থেকে এক কম নিয়ে এই পাওয়ারটা আস্তে আস্তে কি হবে,
কমতে কমতে জিরোতে পৌঁছাবে। দেখো দশমিকের পরের অংশ যেহেতু আছে, তাই জিরোর পরে -1 -2 -3 যে শেষ হচ্ছে। এই হিসাবগুলো একটু স্মরণ রাখবা। আর এইখানে যে কাজগুলো আমরা করেছি এইগুলা তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করবা এবং সরাসরি ফলাফলটা দেখাই দিবা। ঠিক আছে, স্মরণ রাখবা যে 2 টু দি পাওয়ার -1 মানে কত, 1/2। 2 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/2 স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে জানি কত, 1/4। তার মানে 2 স্কোয়ার করলে 4 পাই। এই জিনিসটা একটু স্মরণ রাখবা। ওকে, আমরা হিসাবগুলো একটু দেখানোর চেষ্টা করেছি। তো দেখো আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে বাইনারি নাম্বার থেকে দশমিকে রূপান্তর করা যায়। ঠিক একই রকম যদি আমি অক্টাল নাম্বার থেকে দশমিকে রূপান্তর করি, তাহলে আমরা এখানে দশমিক থেকে অক্টাল থেকে দশমিকে রূপান্তরের জন্য কি করব, 8 দ্বারা গুণ করব। তাহলে 8 এর পর 6 এরকম 5 এমন হবে, অর্থাৎ মোট কথা আমরা এখানে 8 গুণ করব। এবং আমরা এখানে যেটা দেখেছি যে 8 গুণ করব এবং পরবর্তীতে 8 এর পর -1 -2 এরকম হবে। হ্যাঁ, একই রকম প্রসেস। তার মানে এই জিনিসটা যদি শিখতে পারো তাহলে আশা রাখি পরবর্তীতে যখন আমি অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব তখন খুব সহজেই বুঝতে পারবো কেন আমি 8 গুণ করেছি। হ্যাঁ, আমরা আরেকটা প্রবলেম এখানে নেওয়ার চেষ্টা করি যেটা থাকবে অক্টাল নাম্বার। এখন আমরা দেখব কিভাবে অক্টাল নাম্বারকে দশমিকে রূপান্তর করতে হয়। তো প্রথমত আমরা 5734 সংখ্যাটা লিখলাম। লেখার পরে আমরা এই অক্টাল নাম্বারকে দশমিকে রূপান্তর করব। কি করতে হয় আমরা এর আগে বলেছিলাম যে আমরা প্রথমে পেয়েছিলাম 5 লিখব। আর এইখানে দেখো যেহেতু আমরা আগে 2 গুণ করেছিলাম আর এখন গুণ করব কত, আমরা এখন গুণ করব 8। কেন 8 গুণ করছি, কারণ হচ্ছে আমরা অক্টাল নাম্বারকে দশমিকে রূপান্তর করছি, এজন্য আমাকে 8 গুণ করতে হবে। এজন্য আমাকে 8 গুণ করতে হবে। ঠিক আছে, তো 8 এর পাওয়ার কত হবে, এই 8 এর পাওয়ার তুমি কত দিবা দেখো তো একটু চিন্তা করে। দেখো আমি 3 দিব। কেন 3 দিব, কারণ আমার এখানে মোট ডিজিট আছে কয়টা, 4টা। সবসময় এক কম চিন্তা করতে হবে, তাহলে এখানে 3 দিব, তাই না। দেখো প্লাস 7 ইন্টু 8 এর পর কত দিব, 8 এর পর 2 দিব, কারণ বলেছিলাম কমতে থাকবে, এক করে করে কমবে। এরপর দেখো প্লাস 3 ইন্টু 8 এর পর কত দিব, 1 দিব, প্লাস 4 ইন্টু 8 টু দি পাওয়ার কত, 0, তাই না। দেখো এখানে আমরা মোট 4টা পদ পেয়েছি, কারণ 0 থেকে শুরু করলে নম্বর 3-এ 4টা পদই আসবে। এখন এগুলো আমাদেরকে সমাধান করতে হবে। তো সমাধানের জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করব, তোমরাও সবাই এগুলো ইউজ করবে, মুখে মুখে করতে গেলে সময় লাগে, যার জন্য আমরা সরাসরি এখানে ক্যালকুলেটরটা ইউজ করব। দেখো দেখো আমরা কি পেয়েছিলাম, আমরা 8 এর পর কিউ দিব। দেখো কত ছিল, 8 এর পর 3 দিব, ফলাফল পাচ্ছি 512। আমি এখানে একবার লিখে দেখাচ্ছি, 5 ইন্টু কত, 512 প্লাস 7 ইন্টু 8 এর পর 2 মানে কত, 8 গুণ 8, তার মানে 64 প্লাস 3 ইন্টু কত, 8 প্লাস 4 ইন্টু দেখো 8 এর পর 0 মানে তার মান কত, 1। তো দেখো 512 সাথে 5 গুণ করে ফেলো, তাহলে 5 গুণ করলে আমরা এখানে ফলাফল পাচ্ছি কত, 262560 প্লাস 64 সাথে 7 গুণ করো, 7 গুণ করলে কত পাবো, 7 গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 448, তাই না। প্লাস 3 8 কত, 24, এবং এখানে পাচ্ছি কত, 4 অক্ষে 4। এখন টোটাল ফলাফলটা যদি আমরা যোগ করি তাহলে 448 সাথে 24 আর এখানে কত, 4, 28 যোগ করো, প্লাস হচ্ছে 28 প্লাস এখানে 25 কত, 60। তাহলে টোটাল ফলাফলটা আসছে কত, টোটাল ফলাফলটা আসছে 3036। এটা কোন সংখ্যায় ছিল, আমরা কোথায় কিসে রূপান্তর করলাম, আমরা রূপান্তর করেছি দশমিকে, এই জন্য আমরা এখানে কত দিব, 10 দিব। এটাই আমাদের আনসার। ঠিক আছে, অর্থাৎ 5734 এই অক্টাল নাম্বারকে যখন দশমিকে রূপান্তর করব তখন আমাদের আসবে 3036, অর্থাৎ 3036। ঠিক আছে, এবং আমরা এটা চেক করতে পারি, আমরা এই ব্যাপারগুলো তোমাদের দেখাবো পরবর্তীতে কিভাবে ক্যালকুলেটর ইউজ করে কাজগুলো করতে হয়। 5734 আমরা দশমিক নাম্বারটা সরি আমাদের যে নাম্বারটা ছিল সেটা কত, 5734, তাই না, এটা ছিল। এখন এইটা আমরা কিসে রূপান্তর করছি, দশমিকে রূপান্তর করছি। দেখো আমাদের এখানেও আনসারটা 3036 চলে আসছে, তাহলে আমাদের হিসাবটা কি আছে, সঠিক আছে। আমরা কি করেছি, অক্টাল নাম্বারকে দশমিকে রূপান্তর করেছি। এখন দেখো যদি তোমাদের কাছে একটা অক্টাল নাম্বার থাকে এরকম যে 76, তাই না, পয়েন্ট হচ্ছে 25, এরকম একটা অক্টাল নাম্বার থাকে, এই অক্টাল নাম্বারকে যদি তুমি এখন দশমিকে রূপান্তর করতে চাও তাহলে কি করবে, তাই না। আমরা আগেও বলেছি যে দশমিকের পরের যে অংশটা তাহলে কিভাবে হিসাব করতে হয়। দেখো আর এখানে 7 আছে, 7 ইন্টু 8 এর পর কত দিব, দেখো 8 এর পর এখানে মোট বিট ডিজিট আছে করে 2টা, এক কম চিন্তা করলে এখানে আসবে 1।
প্লাস 6 × 8 এর পর দেখো 0, দেখো 1 এর পরে 0ই আসে, আমি দুইটা ডিজিট ব্যবহার করেছি, প্লাস 2 × 8 এর পর কত -1, প্লাস 5 × 8 এর পর কত দিব -2 দিব, কারণ 1 0, 0 এর পরের সংখ্যাটা -1 -2, এভাবে করে আমরা সাজিয়েছি। ঠিক আছে, দেখো এখানে কত পাচ্ছি 27টা, কত পাচ্ছি 56 পাচ্ছি, প্লাস এখানে দেখো 8 এর পর 0 মানে তার মান 1, তাহলে 1 আর 6 গুণ করলে এখানে 6 পাচ্ছি, প্লাস এখানে দেখো 2 আছে, 2 ডিভাইডেড বাই কত 8 এর পর -1 মানে 1/8, 1/8 কে আমি 1/8 এভাবে লিখবো, প্লাস 5 বাই কত 8 এর স্কয়ার, এগুলো জানি, এগুলো আমি জানি, তোমরা এভাবে লিখতে পারবা যে 8 এর পর -2 মানে 1/8 স্কয়ার, যেহেতু 5 ছিল তাই আমরা উপরে 5 দিয়েছি। তো এখানে দেখো ফলাফল কত আসে, এখানে 56 বাসো, এখানে আছে 6, তার মানে আমরা পাচ্ছি কত 62, প্লাস সরাসরি ফলাফলটা আমরা দেখিয়ে দিই, 2 ভাগ কত, তার মানে 1 বাই কত, এখানে 4 আসবে না, আমরা সরাসরি ভাগফলটা দেখা দিই, 1 ভাগ কত 8 আছে, তাহলে এখানে আমরা সরাসরি এটা দেখাই দেব কিভাবে ভাগ প্রক্রিয়ায় কাজগুলো করতে হয়, আমরা দেখাই দিই। ঠিক আছে, আমরা এখানে দেখাবো কিভাবে ভাগ প্রক্রিয়া দেখাতে হয়। দেখো আমরা এখানে দেখাচ্ছিলাম কি, আমরা এখানে দেখাচ্ছিলাম 2 ভাগ কত, 2 ভাগ 8, কত পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 0.25, তাই না, প্লাস দেখো 5 ভাগ কত 8 এর স্কয়ার মানে 64, 64, তাহলে এখানে পাচ্ছি কত 0 দেখো 0.78, আমরা এতটুকু নিয়েছি। এখন টোটাল ফলাফলটা যোগ করে দাও, প্লাস কত আছে 0.25, প্লাস কত, প্লাস হচ্ছে 62, তাই না, এমনটা আছে, তার মানে ফলাফল আমরা এখানে পেয়েছি এমন ফলাফল। দেখো কত হয়, এখানে পাচ্ছি 62 পয়েন্ট কত 328 125, এত বড় লম্বা সংখ্যা না লিখলেও পারতাম, 2 ঘর 3 ঘর রাখলেও পারতাম, সংখ্যাটা কত, সংখ্যাটা কিসে থাকবে, দশমিকে থাকবে, তাই না, এই জন্য আমরা পেজ বা ভিত্তি দিয়েছি কত 10। তো আশা রাখি কিভাবে দশমিক যুক্ত সংখ্যাকে তুমি হিসাব করবা, সেই জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করেছি। আমরা এই একই কাজ আমরা কিন্তু দশমিক বাইনারির জন্য করেছিলাম, অক্টালের জন্য তো শেষ করলাম এই মুহূর্তে, তাই না। তো আশা করি এই ধরনের কাজগুলো কিভাবে হিসাব করতে হয় বা কিভাবে হিসাব নিকাশ করতে হয় আশা করি বুঝতে পারছো, তাই না। এখন আমরা দেখব কিভাবে হেক্সা থেকে দশমিকে রূপান্তর করতে হয়। তো আশা করি এই 3টা কাজ যদি তুমি ভালো মতো করে দেখো, ইনশাআল্লাহ আর বুঝতে বাকি থাকবে না। আশা করি এই ভিডিও দেখেই তুমি সবকিছু শিখতে পারবা। সঙ্গেই থাকবা। আশা করি তোমাদের জন্য ভালো, ভালো কাজ যেন আমি তোমাদেরকে উপহার দিতে পারি। সঙ্গেই থাকো, আমরা দেখি। আমরা দেখব হচ্ছে কোনটা দেখব? আমরা এখন দেখব হচ্ছে একটা হেক্সা নাম্বার নিব, সেটাকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। আমি একটা হেক্সা নাম্বার নিচ্ছি। দেখো, হেক্সা নাম্বার এখানে নিতে পারি। দেখো আমি হেক্সা নাম্বার নিচ্ছি 9B5F, এই হচ্ছে আমাদের হেক্সা নাম্বার। তো এটা হেক্সা, এইটাকে তুমি কি করবে, এইটাকে দশমিকে রূপান্তর করো। ঠিক আছে, আমরা দশমিকে রূপান্তর করব। তো আশা করি কাজগুলো কিভাবে করতে হয় বা কিভাবে করছি বুঝতে পারছো। দেখো আমরা এখানে কত পেয়েছি, আমরা পেয়েছি 9B5F, এই ছিল হেক্সা। হেক্সাতে বি এ থেকে এফ পর্যন্ত এই ইংরেজি বর্ণগুলা ব্যবহার করতে হয়, কোনটার কি মান আমরা দেখেছি, তাই না। তাহলে দেখো আমাদের এখানে কত আছে, প্রথমেই ছিল 9, 9 × 16 টু দি পাওয়ার কত দিব বলো, আমরা এখানে পেয়েছিলাম কত, আমরা এখানে পেয়েছিলাম হেক্সা। হেক্সা নাম্বারকে যেহেতু দশমিকে দিচ্ছি তাই আমরা 16 দ্বারা গুণ করেছি। আর এর ঘাত কত দিব, ঘাত দিব হচ্ছে কত 3, কেন 1 2 3 4, 4টা ডিজিট আছে, 1 কম দিয়ে চিন্তা করতে হবে 3, তাই না। দেখো প্লাস বি মানে কত, বি মানে হচ্ছে 11, তাই না, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, আমরা গত যে প্রথম যে পর্বটা ছিল সেখানে আমরা দেখিয়েছিলাম, এটা মুখস্থ রাখবা, বি 11, তাহলে 11 × 16 টু দি পাওয়ার কত পাচ্ছি 2, প্লাস দেখো 5 × 16 টু দি পাওয়ার কত 1, প্লাস দেখো এফ আছে, এফ মানে কত, এফ মানে হচ্ছে 15, হেক্সাতে এফ এর মান কত 15, তাহলে 15 × 16 টু দি পাওয়ার কত 0। এখন ফলাফলগুলো তুমি একটু দেখো, 9 দেখো 16 টু দি পাওয়ার 3, আমি যদি একবারে এখান থেকে দেখে নিই তাহলে 16 টু দি পাওয়ার কত হবে 3 হবে, তার মানে দেখো এখানে পাচ্ছি 4096, প্লাস তাহলে 16 স্কয়ার করো, আমরা এখানে দেখে দেখাবো 16 স্কয়ার করব এবং সেই সাথে কত গুণ করব, গুণ করব হচ্ছে 11, সরি আমরা এখানে সরাসরি দেখিয়ে দিই যে 11 × 16 স্কয়ার করলে কত পাবো, 16 স্কয়ার করলে পাবো 256, দেখাই দিলাম। তারপর দেখো প্লাস 5 × কত, 5 × 16,
এরপরে দেখো প্লাস আমরা দেখাচ্ছিলাম যে 15 আর 16 পর 0 মানে 1, তার মানে 15 ইন্টু কত 1। আমরা ফলাফলটা দেখাই দিই। দেখো 4000 কত ছিল? 4096 ছিল। 96 গুণ কত? গুণ হচ্ছে 9। তাহলে ফলাফল আসবে কত? ফলাফল আসছে হচ্ছে 36,864 গুণ। যোগ দেখো কত আছে? 11 গুণ 56, 256। 256 গুণ 11, তাহলে ফলাফল পাচ্ছি কত? 2816 প্লাস 5 কত? 80 প্লাস 15 কে 15 থাকলো এখানে। এখন এই টোটাল সংখ্যাটা তুমি যোগ করো। তাহলে প্লাস আমি এই সংখ্যাটা নিব 36,800 কত? 64, তাই না? প্লাস কত আছে এটা নিয়েছি, এখন 85 নাও। 80 আর 15, সরি 95, 95 নাও একবারে। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 39,775। এটা কিসে ছিল? এটা থাকবে হচ্ছে দশমিকে। আমরা হেক্সা নাম্বারকে দশমিকে রূপান্তর করেছি। ঠিক আছে, আমরা একটু চেক করে দেখি আমাদের ফলাফলটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, বা আমরা যে হেক্সা নাম্বারটা নিয়েছি সেটা সঠিক মান দিয়েছে কিনা। কত ছিল? 9B5F, তাই না? এই মানটা নিয়েছিলাম, ডেসিবেলে দেখিয়েছিলাম, তার মানে 39,775 সরাসরি চলে আসছে। এই কাজগুলো কিভাবে করতেছি ইনশাআল্লাহ আমরা দেখাবো পরবর্তী পরবর্তীতে আমরা যখন এমসিকিউ সমাধান করি তখন এই শর্টকাট প্রসেসগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এখানে এই কাজগুলো কমপ্লিট করব। তো এরপরে দেখো দশমিক যুক্ত সংখ্যা থাকলে কি করতাম? ধরো BF আছে, 92 আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম? এটা হেক্সা নাম্বার, এই হেক্সা নাম্বারকে আমি দশমিকে কনভার্ট করতে চাচ্ছি। কিভাবে করতাম? আমরা বি নিতাম। বি মানে কত? 11। 11 ইন্টু 16 টু দি পাওয়ার কত নিব? আছেই দুইটা অঙ্ক দশমিকের বামে দেখো দুইটা, তার মানে 1 দিয়ে শুরু করতাম, তাই না? প্লাস এফ মানে কত ছিল? 15, তাহলে 15 ইন্টু 16 টু দি পাওয়ার কত? 0, প্লাস দেখো 9 আছে, 9 ইন্টু 16 টু দি পাওয়ার কত হতো? 0 এর পরের সংখ্যা -1, প্লাস 2 ইন্টু 16 টু দি পাওয়ার কত? -2। তো আশা করি সাজানোর যে প্রসেসটা বুঝতে পারছো। তাহলে ফলাফল যদি আমি এখানে দেখাই দিই, ফলাফল কত আসবে? দেখো 11 গুণ 16, 11 গুণ কত? 16, তাহলে আমি পাচ্ছি কত? 176, তাই না? 176 প্লাস, তাহলে 16 পর 0 মানে কত? 1, 1 এর সাথে 15 গুণ করলে আমরা এখানে 15ই পাচ্ছি। 9 ডিভাইডেড বাই 16 টু দি পাওয়ার -1 মানে 1/16, তাহলে 1/16 প্লাস দেখো 2 ডিভাইডেড বাই 16 টু দি পাওয়ার -2 মানে 1/16 টু দি পাওয়ার -2। আশা করি এই ফলাফলটা তোমরা ক্যালকুলেটর ধরে করে ফেলবা। ঠিক আছে, আমরা আমরা হচ্ছে পরবর্তীতে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব বিস্তারিত। আমরা যখন বোর্ড প্রশ্নগুলো সমাধান করব তখন দেখবা যে এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত দেখাচ্ছি, একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। আগামীতেও দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকো। দেখো আমাদের এখানে কত ছিল? বিএফ ছিল। আমরা যদি একটু সমাধান করার চেষ্টা করি, বিএফ এটা ডেসিমেলে কত থাকবে? 191। তুমি কি এখানে 191 পাচ্ছ? দেখো তো, আমরা যেই 176 আর যদি 15 যদি যোগ করি, 176 যোগ কত? 15, কত পাচ্ছি? হ্যাঁ, 191 পেয়েছি। তারপরে আমাদের ফলাফলটা বা আমাদের দেখানোটা সঠিক আছে। ঠিক আছে, তো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে 3টা প্রসেস, মোট 6টা রূপান্তর অলরেডি আমরা কমপ্লিট করেছি। একটা হচ্ছে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা, ঠিক একই রকম তার উল্টাটা করেছি। অর্থাৎ আমরা বাইনারি থেকে দশমিক দেখেছি, অক্টাল থেকে দশমিক দেখেছি এবং হেক্সা থেকে দশমিক দেখেছি। মোট 6টা রূপান্তর আমরা কমপ্লিট করেছি। ঠিক আছে, পরবর্তীতে আমরা আরো 6টা রূপান্তর দেখব ধারাবাহিকভাবে। ধারাবাহিকভাবে যেকোনো কাজ তোমার জন্য অনেক অনেক সহজ হবে, কারণ হচ্ছে এলোমেলো যেই ভিডিওগুলা তোমার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে থাকে, সেখান থেকে নতুনদের জন্য খুঁজে পাওয়া কোনটার পরে কোনটা পড়তে হবে এইটা যারা বুঝতে অনেক কঠিন, এইটা যদি সামনে আসে তাহলে তোমাদের জন্য বুঝতে অনেক কঠিন হয়। এজন্য আমি চেষ্টা করছি সবকিছু ধারাবাহিকভাবেই করার জন্য। শুধুমাত্র ধৈর্য নিয়ে তোমাকে একটু দেখতে হবে আর খাতা কলম নিয়ে বসতে হবে। যেহেতু উপন্যাস পড়াচ্ছি না, কবিতা পড়াচ্ছি না, তোমাকে অবশ্যই শুয়ে বসে কাটাইলে বা শুয়ে বসে ভিডিও দেখলে চলবে না। টেবিলে বসতে হবে, খাতা কলম নিয়ে ক্যালকুলেটর নিয়ে হিসাব নিকাশ করতে হবে আমার সাথে সাথে। প্রয়োজনে ভিডিও পজ করতে হবে, আবার ছাড়তে হবে, দেখতে হবে, এভাবে করে। হ্যাঁ, যেহেতু উপন্যাসটা রোমান্টিক কোনো কিছু দেখাচ্ছি না, এজন্য কি করবা? খাতা কলম নিয়ে বসে বসে আমার সাথে লিখতে থাকবা, দেখতে থাকবা। ঠিক আছে, আমরা পরবর্তী রূপান্তরটা নিয়ে কথা বলি। দেখো, এখন আমরা শিখব কিভাবে বাইনারি নাম্বারকে অক্টালে রূপান্তর করতে হয়। আমরা গত ভিডিওতে দেখেছিলাম
6টা রূপান্তর, অর্থাৎ দশমিক থেকে বাইনারি থেকে শুরু করে হেক্সা থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় সেই কাজগুলো এখানে আমরা মোট 6টা রূপান্তর দেখেছিলাম। এখন আমরা দেখব কিভাবে বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়, এগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা বাইনারি থেকে অক্টাল এটা করা শিখবো, কিভাবে বাইনারি নাম্বার থেকে অক্টালে রূপান্তর করতে হয়। দেখো আমি একটা প্রবলেম দিয়েছি, দেখো আমি একটা প্রবলেম নিয়েছি যে 10100011 এই বাইনারি নাম্বারকে আমরা অক্টালে রূপান্তর করব, ঠিক আছে। তো এখন আমরা নিয়মটা জানবো যে কোন প্রসেসে আমাকে অক্টালে রূপান্তর করতে হবে। তো দেখো প্রথমত আমরা আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে আমরা বিটগুলো লিখবো 10100011, ঠিক আছে। আমরা আমাদের বাইনারি নাম্বারটা লিখলাম। তো অক্টালে রূপান্তরের জন্য আমরা কিছু রুলস শিখেছিলাম, সেটা হচ্ছে যেহেতু অক্টাল অর্থাৎ তার যেই বেস বা ভিত্তি সেটা হচ্ছে 8, তাই না। আমরা যেই অক্টালে রূপান্তর করব অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8, তাই না। তো দেখো 8 কে আমরা 2 কিউব আকারে লিখতে পারি, যেহেতু 2 টু দি পাওয়ার 3, তার মানে আমরা বাইনারিকে যদি আমি অক্টালে রূপান্তর করতে চাই বা অক্টাল নাম্বারকে কি করতে হয় 3 বিটে বাইনারিতে সাজাতে হয়। দেখো এখানে 3 থাকার কারণে আমরা 3 বিটে সাজাবো, 2 টু দি পাওয়ার 4 থাকলে আমরা 4 বিটে সাজাই, সেটা ছিল কি হেক্সাতে, তাই না। এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। তো আমরা এখন কি করব, আমরা এখন এই বাইনারি নাম্বারকে অক্টালে রূপান্তর করব। তো অক্টালের জন্য কি করব 3 বিট করে করে সাজাবো। দেখো এই কাজটা করার জন্য আমাকে যা করতে হবে সেটা হচ্ছে যে এই বাইনারি নাম্বারকে আমরা ডান দিক থেকে বাম দিকে 3 বিট করে করে সাজাবো। তো প্রথমত দেখো আমি এখানে 3 বিট করে নিচ্ছি, এটা হচ্ছে 1 1 0। দেখো প্রথম 3 বিট আমি এখানে নিয়েছি, পরবর্তীতে দেখো আরো 3 বিট আছে 0 1 0, তাহলে আমি এখানে নিব 0 1 0। আমরা অবশ্যই 3 বিটকে পৃথক পৃথক ভাবেই দেখাবো, এই জন্য মাঝখানে আমরা স্পেস ব্যবহার করছি, ঠিক আছে। দেখো আমরা পাচ্ছি কি 1, আমাদের এখানে 1টা অবশিষ্ট আছে। তো যেহেতু আমরা বলতেছি যে 3 বিট করে সাজাবো, এই জন্য অতিরিক্ত যেহেতু এখানে একটা বিট অবশিষ্ট ছিল, এই জন্য অতিরিক্ত আরো 2টা বিট বা 0 বসিয়ে আমরা কি করব 0 এই 2টা বিট অতিরিক্ত বসিয়ে 3 বিট পূর্ণ করব। তার মানে যদি কখনো 2 বিট আমরা এখানে পাই, আমরা একটা 0 বসিয়ে 3 বিট পূর্ণ করব। অর্থাৎ যেহেতু অক্টালকে আমরা 3 বিটেই সাজাবো, এজন্য আমরা হচ্ছে 3 বিট করে করে সাজাবো, এবং সে কারণে অবশিষ্ট বিট একটা বা 2টা থাকলে 0 দ্বারা সেটা কি করতে হবে 3 বিটে ফিল আপ করতে হবে। তো আমার এখানে দেখো মোট বিট ছিল কয়টা 1 2 3 4 5 6 7টা। তো দেখো আমি এখানে 3টা নিয়েছি, এখানে 3টা নিয়েছি, 1 অবশিষ্ট ছিল এবং 2টা 0 আমি বসিয়ে 3 বিট পূর্ণ করেছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন আমরা এটাকে সাজাবো। দেখো এখানে আমরা একটা কোড ব্যবহার করব 1 2 4, এই কোডটা আমাকে ব্যবহার করতে হবে। এটা আমরা যখন বিসিডি কোড শিখি তখন এই ব্যাপারে আরো বিস্তারিত আমরা জানার চেষ্টা করব, কোডটা কেমন করে ব্যবহার করছি বা কি কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখন আমরা এই 1 2 4 এই কোডটা 3 বিটে যেহেতু অক্টালে রূপান্তর করছি, তাই 1 2 4 এই কোডটা ব্যবহার করব। স্মরণ রাখবা যে অক্টালের জন্য 1 2 4 এই বিটেই সাজাতে হবে, অর্থাৎ এই কোডটা আমাকে ইউজ করতে হবে সবসময়। তো দেখো আমরা এখানে মোট 3 জোড়া পেয়েছি। এখানে মোট কয়টা আছে দেখো 1 2 3 3টা করে আছে, আমি এখানে 3টা সারি নিব, এমনটা করে নিব, ঠিক আছে। দেখো এটা আমরা এখানে করে রাখবো। দেখো এখন এই বিটগুলো আমরা প্রথমত এখানে সাজাবো, কি আছে দেখো 0 0 1, তা আমি এখানে সাজাবো 0 0 1। তুমি ডান দিক থেকেও সাজাও আর বাম দিক থেকে সাজাও, ব্যাপার না। দেখো এখন এখানকার বিষয় হচ্ছে যে এই যে আমি 0 0 1 বসিয়েছি, তো আমি উপরের সংখ্যাগুলো যোগ করব। তো কোন সংখ্যাগুলো যোগ করব, সেটা হচ্ছে যেখানে 1 থাকবে উপরের সংখ্যাটা যোগ করব। যেমন এখানে 1 আছে তাই আমি 1 নিব, যদি এখানে 1 থাকতো তাহলে 2 নিতাম, তাহলে 2 আর 1 3 হতো, ঠিক আছে। এখানে 2 আর 1 এ 3 হতো। যদি এখানে 1 থাকতো, যেহেতু এখানে 0 0 আছে সেজন্য আমরা 4 এবং 2 নিব না, 1 আছে এজন্য 1 নিব, ঠিক আছে। তাহলে আমি এখানে পাচ্ছি কত 1, দেখো 1 পেয়েছি। আর এখানে দেখো 0 1 0, দেখো 0 1 0, তাহলে 0 যেটা পাবো সেটার উপরেরটা বাদ দিব, 0 এর জন্য উপরেরটা বাদ দিব, তাহলে 1 এর জন্য কত পাচ্ছি 2 পাচ্ছি, তাহলে এখানে রাখবো কত 2। দেখো এখানে আছে 0 1 1, আমি এখানে নিব 0
ওয়ান ওয়ান। দেখো এখানে দুইটা জায়গাতে ওয়ান আছে, এখানে এবং এখানে। দেখো এই ওয়ানের জন্য পাচ্ছি কত, টু, আর এই ওয়ানের জন্য পাচ্ছি ওয়ান। তাহলে যেই সংখ্যার নিচে ওয়ান থাকবে আমরা সেই সংখ্যাগুলো যোগ করবো। যেমন টু এর নিচে ওয়ান আছে, ওয়ান এর নিচে ওয়ান আছে, এই জন্য আমরা টু এবং ওয়ান যোগ করবো। কত হচ্ছে, এখানে থ্রি পাবো। ঠিক আছে, তো দেখো আমরা সংখ্যা যদি এখানে লিখতাম যে ওয়ান টু থ্রি, তার মানে এটাই ছিল আমার কি নাম্বার, অক্টাল নাম্বার। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে যে বিষয়টা আমরা স্মরণ রাখবো সেটা হচ্ছে যে আমরা এই বাইনারি নাম্বার থেকে যখন অক্টালে রূপান্তর করবো তখন 1 2 4 এই কোডে আমাকে সাজাতে হবে। দেখো আমি আরেকটা এখানে ম্যাথে নিচ্ছি, সেটা হচ্ছে এমন থাকবে যে 1 0 1 1 1 1 এরকম দিলাম। ঠিক আছে, তো আমি এখানে দেখো 0 এবং 1 রাখলাম, দশমিক দিব। এখানে দেখো এটা হচ্ছে আমরা যেহেতু বাইনারিতে লিখছি যেমন বলবো বাইনারি পয়েন্ট। ঠিক আছে, তাহলে এখানে 1 0 1 0 এমনটা রাখলাম। তাহলে এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা অক্টালে রূপান্তর করব। তো এটা অক্টালে রূপান্তর করার জন্য আমাকে কি করতে হবে, দেখো এটা যদি আমি অক্টালে রূপান্তর করতে চাই তাহলে আমাকে 3 বিট করে করে সাজাবো। দেখো দশমিক বিন্দু আমি দিলাম, এটা হচ্ছে আমাদের বাইনারি পয়েন্ট, বাইনারি পয়েন্টটা দিলাম এবং বাইনারি পয়েন্টের ডান দিকে 3 বিট করে সাজাবো এবং বাম দিকে 3 বিট করে সাজাবো। দেখো এখানে 3 বিট করে সাজালে আমরা কি পাচ্ছি, আমরা পাবো 1 0 1। তাহলে এখানে নাও 1 0 1। এরপর দেখো আছে 1 1 1, তিনটা 1 পাচ্ছি পাশাপাশি। ঠিক আছে, দেখো এখানে আমরা 3টা বিট সাজিয়েছি আর এইখানে নিলাম 3টা বিট, তাহলে বাকি থাকলো 0 1। আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে অবশিষ্ট বিটগুলো 0 দ্বারা ফিল আপ করবো। দেখো 2টা বিট আছে, আমি এখানে 0 দ্বারা 3 বিট পূর্ণ করলাম। এবার দশমিক বিন্দুর পরে তোমাকে 3 বিট করে সাজাতে হবে। দেখো 1 0 1, তাহলে সাজানোর বিষয়টা একটু স্মরণ রাখবো যে 1 0 1 3 বিট, আর এখানে দেখো 0 অবশিষ্ট আছে, তাহলে অতিরিক্ত আরো 2টা 0 দিয়ে আমি 3 বিট পূর্ণ করে ফেলবো। ঠিক আছে, তো দেখো আমরা এরকম করে সাজাবো। এটা ছিল 1 2 4। হ্যাঁ, এই কোডটা আমরা একটু অনুসরণ করব। অক্টালের জন্য 3টা কোড ব্যবহার করতে হবে, 1 2 4, এটা আমাকে ব্যবহার করতেই হবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে ছিল কত, এখানে ছিল হচ্ছে 0 1 0। দেখো 0 1 0, তাহলে আমি কোন সংখ্যাগুলো কাউন্ট করব, যেই সংখ্যার নিচে 1 আছে। তাহলে দেখো 2 এর নিচে 1 আছে, তাহলে আমি 2টাকে কাউন্ট করব, 0 গুলো বাদ দিব। 0 যেই সংখ্যার নিচে 0 থাকবে সেই সংখ্যাগুলো আমরা যোগ করব না। ঠিক আছে, যেহেতু এখানে সিঙ্গেল একটা আমরা ডিজিট পাচ্ছি, সুতরাং এখানে 2 নিব, 1 এর জন্য 2, এটা হচ্ছে 2। দেখো এখানে 3টা আছে, এটা হয়তো ভালো বুঝতে পারবা। দেখো এখানে মোট 3টা 1 আছে, তার মানে 1 1 1। তো যেই সংখ্যার নিচে 1 আছে আমরা সেই সংখ্যাগুলো যোগ করতে চাচ্ছিলাম। দেখো এখানে 3টা জায়গাতেই 1 আছে, তাহলে আমরা 4 2 এবং 1 অর্থাৎ 4 2 1 এই সংখ্যা 3টাই যোগ করব। তাহলে যোগ করলে মোট কত পাচ্ছি, 7। এরপর দেখো 1 0 1 আছে। হ্যাঁ, এরপরে কি আছে, 1 0 1। তাহলে কোন কোন সংখ্যা যোগ করব, আমি এই 1 এর যাচ্ছি, এই 1 এর জন্য পাচ্ছি হচ্ছে 4, আর এই 1 এর জন্য পাচ্ছি 1, তাহলে 4 আর এখানে আছে 1, তাহলে কত হবে, এখানে আমরা পাচ্ছি 5। তাহলে 1 0 1 এটা হচ্ছে 5। তারপর দেখো আমাদের বাইনারি পয়েন্ট আছে 1 0 1। দেখো একই জিনিস পেয়েছি, আমি এটা লিখবো না 1 0 1, এখানে কত পাবো, 5 পাবো, কারণ আমরা 1 এর জন্য 4 পাইছি, এই 1 এর জন্য 1 পাইছি, তাহলে 4 আর 1 যোগ করলে 5 পাচ্ছি। এরপর দেখো এখানে 0 আছে, মোট কয়টা 0 আছে, 0 0 0, 3টা 0 আছে। তো বলেছিলাম 0 এর জন্য কোনো সংখ্যা কাউন্ট করব না, তাহলে এখানে 0 0 0 মানে আমি এখানে কোনো সংখ্যায় যেহেতু পাচ্ছি না, তাহলে আমি এখানে কি রাখবো, এখানে আমি 0 রাখবো। ঠিক আছে, 1 থাকলে পরে আমরা সেই সংখ্যাগুলো নিতাম, যেহেতু এখানে 3টাই 0 এজন্য 0, অর্থাৎ 2টা 0 বাইনারি বিট 0, 3টা 0 বাইনারি বিট 0, 4টা 0 বাইনারি বিট কি আসে, 0ই আসে। এর জন্য আমরা এখানে এভাবে পাচ্ছি। এগুলো একটু সাজিয়ে দিই। দেখো এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 275, বাইনারি পয়েন্ট দিলাম 50। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার। ওকে, এই প্রসেসে সাধারণত বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে হবে। আমি দুই ধরনের ম্যাথ দেখিয়েছি, আমি আরেকটু রিপিট করি। দেখো আমরা যেই নাম্বারটা পাচ্ছি, এই নাম্বারটা নেওয়ার পরে আমরা ডান দিক থেকে বাম দিকে 3 বিট করে করে সাজাবো। যদি আমরা এখানে সিঙ্গেল বিট পাই 1 পেয়েছিলাম আমি, তো এখানে দেখো 1 পেয়েছিলাম, তো 1 পেয়েছিলাম এবং আমি অতিরিক্ত 2টা 0 দিয়ে আমি 3 বিট পূর্ণ করে নিয়েছি। ঠিক একই রকম বাইনারি পয়েন্ট থাকে, তাহলে আমরা বাইনারি পয়েন্ট থেকে বাম দিক থেকে 3 বিট করে সাজিয়ে ডান দিকে যাব এবং বাইনারি পয়েন্টের ঠিক বামে কি করব, 3 বিট করে সাজাতে সাজাতে আমরা বাম দিকে যাব। ওকে, দেখো আমরা সাজিয়েছি এবং আমরা এরকম একটা মান পেয়েছি, যেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তো এভাবেই সাধারণত আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব।
ঠিক আছে, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অক্টাল একটা নাম্বার নিব। ঠিক আছে, দেখো আমি যদি এক অক্টাল নাম্বার নিই, ধরো 765, এটা একটা অক্টাল নাম্বার নিলাম। এই অক্টাল নাম্বারকে আমরা এখন বাইনারিতে রূপান্তর করব, অর্থাৎ এটার উল্টা হবে। দেখো এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। কাজটা আমাদের জন্য এখন একটু ইজি হয়ে গেল, বাইনারিতে রূপান্তর করো। ওকে, আমরা প্রশ্নটা এখানে লিখে রাখলাম। দেখো প্রথমত তুমি আমার যেই বা প্রবলেমটা দেওয়া আছে, অক্টাল নাম্বারটা তোলো 765। ওকে, 765। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এরকম 124 যেই কোডটা আছে আমরা লিখব। ঠিক আছে, লেখার পরে আমরা এখানে তিনটা মান দেখব। এটার উল্টা কাজটা করতে হবে। আশা করি হয়তো বুঝতে পারছো এতক্ষণে অনেকেই। আমরা কি করব, দেখো আমাদের 7 আছে, এখন এখানে প্রশ্ন করো যে কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয়। দেখো 4 আর হচ্ছে এখানে 2 আছে, 6 আর একে 7, তার মানে আমি যদি তিনটা অঙ্ক যদি যোগ করি তাহলে 7 পাবো। এই জন্য যেই সংখ্যাগুলো যোগ করব সেই সংখ্যার নিচে আমরা কি লিখব, 1 লিখব। দেখো 7 এর জন্য এখানে তিনটাই 1 পাচ্ছে। তাছাড়া তুমি যদি 0 থেকে 10 পর্যন্ত বাইনারি নাম্বারটা মুখস্থ রাখো অনেকটা এখানে হেল্প করবে। তাহলে 3 হচ্ছে 7 এর বাইনারি। পর দেখো 6 আছে, দেখো তো কোন কোন অঙ্ক যোগ করলে 6 হবে। তো আমি জানি যে 4 আর হচ্ছে 2, এই দুটা 4 আর 2 যোগ করলে 6 হবে। এই জন্য 4 আর 2 যেহেতু 6 যোগ করে সেজন্য 4 এবং 2 এর নিচে 1 লিখেছি। আমি যেহেতু 1 কাউন্ট করিনি সেজন্য এখানে 0 লিখব। তারপরে আমরা 6 এর বাইনারি পাচ্ছি 110। দেখো 110। ঠিক আছে, এবার দেখো 5 আছে, তাহলে কোন কোন অঙ্ক যোগ করলে এখানে 5 হবে। দেখো কোন কোন অঙ্ক যোগ করলে 5 হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 আর হচ্ছে 1 যোগ করলে কত হবে, 5। তার মানে 4 এর নিচে 1 দাও, 1 এর নিচে 1 দাও। যেহেতু আমি 2 কাউন্ট করছি না সেজন্য এখানে কত দিব, 0 দিব। তার মানে 5 এর জন্য কি পাবো, 101। ঠিক আছে, এটা একটু সাজিয়ে তুমি লিখে দাও পাশাপাশি যে 111 তার মানে 101। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। এভাবে আমাকে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো খেয়াল রাখবো যে আমরা যেই কাজটুকু করব সেটা হচ্ছে যেই অক্টাল নাম্বার থাকবে সেই অক্টাল নাম্বারকে 3 বিট করে করে সাজাবো। এই জন্য আমাকে এই সফটটা ব্যবহার করতে হবে, এই কোডটা ব্যবহার করতে হবে, 124 বা 421 এই কোডটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, ঠিক একই রকম যদি দশমিক বিন্দু থাকতো তাহলে দশমিক বিন্দুর পর থেকে আমরা 3 বিট করে অঙ্কগুলো সাজাতাম। ঠিক আছে, দেখো যদি আমি একটা এখানে একটু দেখিয়ে দিই কিভাবে কাজগুলো করতে হচ্ছে। ধরো তোমার কাছে এরকম আছে যে 712.564 এমন আছে, এটা হচ্ছে অক্টাল নাম্বার। তো এইটাকে আমি কি করব, এইটাকে হচ্ছে আমি বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে, দেখো 124 এইটা আমরা ব্যবহার করব, এই কোডগুলা ব্যবহার করব। এই কোডের সাহায্যে সাধারণত আমাকে এটা ব্যবহার করতে হবে বা লিখতে হবে। দেখো তাহলে দেখো প্রথমে 7 আছে, দেখো কোন কোন অঙ্ক যোগ করলে 7 হচ্ছে। দেখো 4 আর কত 2, 6 আর 1 কত 7, তারপর তিনটা অঙ্ক যোগ করলে 7 আছে, এজন্য 7 এর জন্য লিখবো 111। এবার দেখো 1 আছে, কোন কোন অঙ্ক যোগ করলে 1 হয়, 1 এর সাথে জন্য 1ই পাবো, আর বাকিগুলো কি করব, 0 দিব। তার মানে এখানে পাচ্ছি 001। দেখো 2 আছে, তো কোন কোন অঙ্ক যোগ করলে 2 হবে, শুধু 2 নিলেই পারি 2 পাচ্ছি। এজন্য 2 নিচে 1, বাকিগুলো কি করব, 0 দিব। তার মানে আমরা এখানে পাচ্ছি 010। দেখো এখানে বাইনারি পয়েন্ট আছে, দিলাম বাইনারি পয়েন্ট, অক্টাল পয়েন্ট আছে, অক্টাল পয়েন্ট দিলাম। দেখো 5 আছে, তো 5 এর জন্য আমরা কোন কি পাবো, দেখো কোন কোন নাম্বার যোগ করলে আমরা 5 পাবো। দেখো তো 4 আর কত, 4 আর 1 দেখো যোগ করলে আমরা এখানে কি পাচ্ছি, 5। দেখো 4 রাখো আর এই 1 রাখো, তাহলে 4 আর 1 কত হচ্ছে 5। আর আমাকে 2, আমার 2 দরকার হলে তো 2 এর নিচে আমরা 0 দিব। তারপরে 5 এর জন্য পাচ্ছে 101। ঠিক আছে, তুমি যদি বাইনারি নাম্বারটা মুখস্থ রাখো তোমার জন্য আরেকটু সহজ হয়ে যাবে। দেখো 6 কোন কোন নাম্বার যোগ করলে 6 হচ্ছে। দেখো আমরা এখানে পাচ্ছি কি, আমরা এখানে পাচ্ছি হচ্ছে 4 আর হচ্ছে 2। দেখো 4 আর 2 যোগ করলে 6 হচ্ছে, যেহেতু আমি 1 কাউন্ট করছি না সেজন্য এখানে 0 দিব। তা আমি পাচ্ছি কত, 110। এবার দেখো 4 আছে, দেখো 4 নিলেই আমরা 4 পাচ্ছি, মানে 1টা 4 এর নিচে লিখলে দেখো 4 পাচ্ছি, বাকি 2 এবং 1 দরকার হচ্ছে না, এজন্য 0 লিখেছি। তার মানে আমি পাচ্ছি কি 100। ঠিক আছে, দেখো এগুলো এখন পাশাপাশি যদি সাজিয়ে লিখি 111001010। এখানে দেখো বাইনারি পয়েন্ট আমরা এখানে দিলাম, তাহলে এখানে পাচ্ছি কি 101 110 100। এইটা হচ্ছে আমার কি বাইনারি নাম্বার।
তো আশা করি এরকম অক্টাল পয়েন্ট থাকলে আমরা কিভাবে সাজাবো সেই ব্যাপারটা হয়তো বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আমরা এখন পরবর্তী কাজটা করব, বাইনারি থেকে কিভাবে হেক্সাতে রূপান্তর করতে হয়। আমি একবারে তোমার হচ্ছে আমরা বাইনারি যে পয়েন্টটা থাকে, বাইনারি পয়েন্ট যুক্ত একটা ম্যাথ আমি একবারে সমাধান করে দেখাচ্ছি, যেহেতু তুমি আগের অঙ্কগুলো দেখেছো যে বাইনারি পয়েন্ট না থাকলে কিভাবে হিসাব করতে হয়। আমি একবারে ম্যাথটা দেখাচ্ছি। বাইনারি একটা নাম্বার নিচ্ছি, দেখো 111001। এখানে দেখো মোট 4টা আছে, আমরা এখানে এভাবেই রাখলাম। এরপর দেখো দশমিক বিন্দু দিচ্ছি 111। ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি। এই বাইনারি নাম্বারটাকে তুমি এখন কিসে রূপান্তর করবে? বাইনারি নাম্বারটাকে তুমি এখন হেক্সাতে রূপান্তর করো। ঠিক আছে, তো দেখো আমাদের যেই ম্যাথটুকু দেওয়া আছে, আমরা প্রবলেমটা এখানে তুলে নিচ্ছি। এখানে দেওয়া আছে 111, তারপরে কত 001, তারপরে 100, দেখো 3টা 1 আছে, 111। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। ঠিক আছে, ওকে। এরপরে দেখো আমরা কি করব, আমরা বলেছিলাম হেক্সাতে রূপান্তর করব। তো হেক্সার জন্য যেটা করব সেটা হচ্ছে হেক্সার, দেখো আমরা জানি যে এর বেস বা ভিত্তি হচ্ছে কত 16। তো 16 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। তার মানে আমি যদি বাইনারি থেকে হেক্সা বা হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করি তাহলে আমাকে 4 বিট করে করে সাজাতে হবে। আমরা এর আগেও এই বিষয় নিয়ে কথা বলেছি। তো দেখো আমাদের যেই বাইনারি পয়েন্টটা এখানে দেওয়া আছে, বাইনারি পয়েন্ট থেকে আমরা ডান দিকে 4 বিট করে সাজাবো। দেখো এখানে 4 বিট করে সাজালে পাচ্ছি 1001। দেখো 1001। ঠিক আছে, এরপরে দেখো 11 ছিল। তো যেহেতু আমরা 4 বিট করে সাজাচ্ছি, এজন্য অতিরিক্ত 2টা 0 বসিয়ে আমি 4 বিট পূর্ণ করব। এবার ঠিক আছে, আমরা এই দিক থেকে 4 বিট করে সাজাবো। দেখো কি পাচ্ছি 1001। এরপর দেখো ছিল হচ্ছে 11। এইবার দেখো আমরা 4 বিট করে যেহেতু সাজাবো, অতিরিক্ত 2টা 0 বসিয়ে 4 বিট পূর্ণ করব। তা আশা করি বাইনারি থেকে হেক্সার জন্য 4 বিট করে সাজাবো, বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারির জন্য 3 বিট করে সাজাবো। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো আমরা এখানে দেখো 4 বিট করে করে সাজিয়েছি। তো এখন আমাদের একটা কোড মুখস্থ আছে, যেহেতু 124। এখানে যেহেতু 4 বিট করে সাজাচ্ছি, এজন্য 8 আনতে হবে। ঠিক আছে, 4 বিট করে যেহেতু সাজাচ্ছে, আমাকে এখানে 8 রাখতে হবে। এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে যে বাইনারির জন্য, বাইনারি থেকে অক্টালের জন্য 3 বিট করে 124, আর বাইনারি থেকে হেক্সা বা হেক্সা থেকে বাইনারির জন্য আমাকে কি করতে হবে, আমাকে 4 বিট করে সাজাতে হবে। প্রথমে দেখো 001 আছে, দেখো 0011। তা আমরা এই হিসাবটা আমরা আগেও করেছি যে যার নিচে 1 থাকবে সেই সংখ্যাটা যোগ করব। দেখো 2 নিচে 1, আবার দেখো 1 এর নিচে 1, তাহলে 2 আর 1 কত 3। তার মানে আমরা এখানে লিখব কত 3। এবার দেখো 1001। তার মানে দেখো 1 এর জন্য আমরা 1 কোন সংখ্যা নিচে লিখেছি, 8 এর নিচে 1, 1 এর নিচে 1, তাহলে 8 আর 1 যোগ করলে কত পাবো 9। দেখো এখানে বাইনারি পয়েন্ট, দেখো 1001, আমরা আগেরটাই পাইছি 1001, এটা আমি আর লিখবো না দ্বিতীয়বার। এখানেও কত পাচ্ছি 9। তারপর দেখো এখানে আছে 1100। ঠিক আছে, এটা যদি আমরা এখান থেকে পাই, দেখো কোন কোন সংখ্যা নিচে আমরা 1 লিখেছি, 8 এর নিচে 1 লিখেছি, 4 এর নিচে 1 লিখেছি, তাই না? তাহলে 8 আর 4 কত 12। দেখো আমরা এখানে 12 পাইছি। আমরা জানি হেক্সাতে এই রকম 12 লেখার কোনো রুলস নেই। 12 বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে সি, তাই না? আমরা এ তে জানি কত, এ তে জানি হচ্ছে 10, বি তে জানি হচ্ছে 11 এবং সি তে কত 12। দেখো আমরা এখানে 12 পেয়েছিলাম, 12 এর জন্য কি লিখবো, সি লিখবো। এখন এটা পাশাপাশি একটু লেখার চেষ্টা করো। দেখো 39, এখানে দেখো বাইনারি হেক্সা পয়েন্ট আছে, আর 9 আর 12 এর জন্য একবার এখানে সি লিখবো। এটা কোন প্রসেসে লিখলাম, এটা লিখলাম হচ্ছে, আমরা লিখলাম হচ্ছে হেক্সাডেসিমেলে। ঠিক আছে, তো দেখো বাইনারি থেকে কিভাবে হেক্সাতে করতে হয়, শুধু একটা জিনিস মুখস্থ রাখবা, একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাতে যাওয়ার জন্য 4 বিট করে করে সাজাতে হয়। তো দেখো আমরা 4 বিট করে করে সাজিয়েছি। নিয়মটা হচ্ছে দশমিক বিন্দু থাকলে দশমিক বিন্দুর ডান দিক থেকে দশমিক বিন্দুর বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় 4 বিট করে সাজাবো, এবং দশমিক বিন্দুর ডান দিক থেকে বামে যাওয়ার সময় 4 বিট করে সাজাবো। হ্যাঁ, আমরা এই বাম থেকে ডানে যাব না, বা ডান থেকে বামের দিকে আসবো না। এটা স্মরণ রাখবা যে আমি রেডিক্স পয়েন্ট থেকেই আমরা দেখাবো, অর্থাৎ এখানে যেই বাইনারি পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে আমরা 4 বিট করে ডানে এবং বামে সাজাবো। ওকে, সহজ করে যদি বলি, এই রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে বাম দিকে 4 বিট করে সাজাতে হবে। 4 বিট করে সাজানোর পর তুমি এই রকম একটা কোড ব্যবহার করে কি করবা, এই মানগুলো বসাবা।
ঠিক আছে, তাহলে আমি কোন কোন সংখ্যাগুলো নিয়ে যোগ করেছিলাম, যার নিচে 1 আছে সেই সংখ্যাগুলো নিচ্ছে, তাই না? যেমন এখানে 1 আছে, এখানে 1 আছে, এজন্য আমি 4 আর এখানে 8 এই দুইটা দেখো যোগ করেছি। আর এখানে 2 আর 1 নিইনি কেন, কারণ এখানে 0 0 ছিল সেজন্য। মূলত যেই সংখ্যার নিচে 1 থাকবে আমরা সেই সংখ্যাটাই কি করব, যোগ করব। এই জিনিসটা যেন স্মরণ থাকে। তাহলে আমরা এখানে দেখেছি কিভাবে বাইনারি থেকে হেক্সাতে রূপান্তর করতে হয়। ঠিক আছে, আমরা পরবর্তীতে দেখব হেক্সা নাম্বার থেকে কিভাবে আমরা বাইনারিতে আসতে পারি। তো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা দেখব যে একটা হেক্সা নাম্বার থাকবে, এই হেক্সা নাম্বার থেকে আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব। এখন আমরা শিখব কিভাবে হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। দেখো আমি এখানে বেস দ্বারা বোঝাচ্ছি বাইনারিতে রূপান্তর করতে হবে। আমাদের কাছে একটা হেক্সা নাম্বার আছে, আমরা এই হেক্সা নাম্বারকে বাইনারিতে রূপান্তর করব। ঠিক আছে, তো দেখো কিভাবে করা যায়। আমরা নাম্বারটা প্রথমে এখানে লিখব যে 8BF, দেখো এখানে হেক্সা পয়েন্ট আছে ED2। ঠিক আছে, এটা আছে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমাদের যেই প্রসেসটা আছে 1 2 4 এই কোডটা আমাকে ইউজ করতে হবে। এই কোডে মূলত আমরা এই নাম্বারগুলো বসাবো। ঠিক আছে, তো কিভাবে করা যায় দেখো, আমরা এখানে নাম্বারগুলো বসিয়ে দিব। দেখো প্রথমে কত আছে, 8 আছে। এখন আমাকে জানাও দেখি যে কোন কোন নাম্বার যোগ করলে 8 হবে। দেখো 8 তো আছে, একটাই আছে, তার মানে 8 নিলে আমরা 8 পাচ্ছি। দেখো আমরা 8 নিলেই কেবল 8 পাচ্ছি, বাকিগুলো কি করব, বাকিগুলো 0 দ্বারা ফিল আপ করবো। তার মানে আমরা 8 এর যেই আমরা যে বাইনারি নাম্বার পাচ্ছি, 8 এর যেই হেক্সা থেকে যখন আমরা বাইনারিতে যাচ্ছি তখন তার মানটা পাচ্ছি কত, মানটা পাচ্ছি 1 0 0 0। এবার দেখো বি আছে, তো বি মানে আমরা কি জানি, বি মানে আমরা জানি হচ্ছে 11, তাই না? দেখো তো কোন কোন নাম্বার যোগ করলে 11 হচ্ছে। দেখো 8 আর 2 কত হচ্ছে, 10, 10 আর 1 কত, 11। আমরা 4 যোগ করছি না, তাই এখানে কত দিব, 0 দিব। তার মানে আমরা বির জন্য কত পাচ্ছি, বির জন্য পাচ্ছি 1 0 1 1। ঠিক আছে, দেখো এফ আছে, এফ মানে হচ্ছে 15 মানে 15। তার মানে দেখো এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 15 হবে। দেখো 8 8 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, অর্থাৎ সবগুলো অঙ্ক যোগ করলে আমরা কত পাবো, 15 পাবো। এর জন্য প্রত্যেকের নিচে কি দিয়েছি, 1 দিয়েছি। তার মানে 4টা 1 এ কত হয়, 15 হয়। এটা স্মরণ রাখবো। দেখো আমাদের এখানে বাইনারি পয়েন্ট আসবে। দেখো ই আছে, তাহলে ই মানে কত, আমরা জানি যে সি তে হচ্ছে কত হয়, সি তে হচ্ছে 12 হয়, আর ইতে হচ্ছে কত, 13। তো দেখো যে এরকম এটাও মুখস্থ রাখতে হবে তোমাকে যে বি এ ফর 10, বি ফর 11, সি ফর হচ্ছে 12 এবং ই ফর কত, ই ফর হচ্ছে কত, 13 এবং এফ সিডি সরি ডি ফর হচ্ছে 13 এবং ই ফর কত পাচ্ছি, ই ফর হচ্ছে 14, এফ ফর কত 15। তাই এমনটা মানগুলো মুখস্থ রাখতে হবে। তো দেখো আমরা এখানে দেখো ইটা পেয়েছি, আমরা এফটা নিয়েছি, এখন ইটা নেব। তো এর জন্য কত পাচ্ছি, এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে 14। দেখো কোন কোন নাম্বার যোগ করলে 14 হয়, কোন কোন নাম্বার যোগ করলে 14 হবে। দেখো 8 8 4 হচ্ছে 12, 12 আর 2 14। তার মানে 1টা নিচ্ছি না, তাই এখানে 0 বসাবো। তার মানে আমরা দেখো এর জন্য পাচ্ছি কত, এর জন্য পাচ্ছি হচ্ছে 1 1 1 0। ঠিক আছে, দেখো ডি আছে, ডি কত, ডি হচ্ছে 13। কোন কোন নাম্বার যোগ করলে আমরা 13 পাবো। দেখো এখানে আমরা সুন্দর করে বলতে পারি যে 8 আর হচ্ছে 2 10 আর 1 কত 10, 8 8 4 কত 12। দেখো 8 8 4 হচ্ছে 12, আমাদের নিতে হবে কত 13। তার মানে 8 8 4 12 আর এই 1 13। আমরা 2 এখানে কাউন্ট করছি না, তাই এখানে 0 বসাবো। তার মানে আমরা এখানে পাচ্ছি 1 1 0 1। ঠিক আছে, এরপর দেখা আছে কত 2। তো কোন কোন অঙ্ক নিলে 2 হবে, 2 নিলেই 2 পাবো। তাহলে বাকিগুলো কি, বাকি 3টা জায়গায় আমি 0 বসাবো। তার মানে আমরা এখানে পাচ্ছি 0 0 1 কত 0। এই হচ্ছে আমাদের যেই হেক্সার জন্য যেই বাইনারি নাম্বারগুলো পেয়েছিলাম সেটা পাচ্ছি এমন, অর্থাৎ আমরা 4 বিট করে করে সাজিয়েছি। তাহলে স্মরণ আছে যে এ ফর 10, বি ফর 11, সি ফর 12, ডি ফর 13, ই ফর 14 এবং এফ ফর হচ্ছে 15। এই নাম্বারগুলো মুখস্থ রাখবা। এখন যদি আমি এগুলো পাশাপাশি বসিয়ে দিই, দেখো 3টা 0 আছে, এরপর দেখো 1 আছে, তারপর 0 1 1, তারপর দেখো 4টা 1, তাই না, 1 2 3 4 4টা 1। তারপর দেখো এখানে বাইনারি পয়েন্ট দিচ্ছি, তার মানে পাচ্ছি 1 1 1 0 1 1 0 1 0 0 1 0। এই হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। ঠিক আছে, তো এইভাবে করে 4 বিটে সাজাতে হবে। আমরা এখানে দেখলাম যে হেক্সা থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। ঠিক আছে, আমরা একটা হেক্সা নাম্বার নিয়েছি এবং সেই নাম্বারটাকে 4 বিট করে করে সাজিয়েছি, 1 2 4 8 এই কোডের মাধ্যমে 4 বিট করে সাজিয়েছি।
তো আমরা এখন দেখি যে আমাদের যে অক্টাল নাম্বার আছে, আমি একটা অক্টাল নাম্বার নিচ্ছি। ধরো এখানে যে নাম্বারটা নিচ্ছি সেটা হচ্ছে 6754, ঠিক আছে? এটা আমাদের অক্টাল নাম্বার, 0 থেকে 7 পর্যন্ত থাকবে, এটা নিয়েছি অক্টাল। এটাকে আমি কি করব, এটাতে আমি হেক্সাতে রূপান্তর করব, ঠিক আছে? হেক্সা ডেসিমেলে রূপান্তর করব আমরা। এটা প্রশ্নটা আমি একটু লিখে রাখলাম, রূপান্তর করো, ওকে? এইটা আমাদেরকে দেখাতে হবে। তো দেখো কিভাবে সাজানো যেতে পারে। আমরা দেখো এখানে প্রথমে অক্টাল নাম্বার নিয়েছি, এই অক্টাল নাম্বারকে হেক্সাতে রূপান্তর করতে হবে। তো হেক্সাতে রূপান্তর করব তার আগে আমরা বিটগুলো লিখি। কত ছিল আমাদের, ডিজিটগুলো কত ছিল? 675 কত 54 আমরা নিয়েছি, আমাদের 4টা ডিজিট ছিল আমরা নিয়েছি। তো একটা জিনিস মনে রাখবা যে এইটা একটু ব্যতিক্রম আছে অন্যান্য যেই প্রবলেমগুলো আমরা সলভ করেছি সেখানে হচ্ছে আমরা সরাসরি দেখানোর সুযোগ ছিল, কিন্তু এখানে স্মরণ রাখবো যে অক্টাল থেকে সরাসরি হেক্সাতে রূপান্তর করা যায় না। সরাসরি অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টালে রূপান্তর করার কোনো সুযোগ নেই। কেন নেই? সিম্পল একটা বিষয় খেয়াল করো, তোমার কাছে যদি অক্টাল নাম্বার থাকে তাহলে সেইটাকে তুমি সর্বোচ্চ কি করছো, 3 বিট করে করে সাজাচ্ছ। আর হেক্সার জন্য কি করবো, 2 টু দি পাওয়ার 4, তবে 4 বিট করে সাজাবো। তাহলে দুইটা বিপরীত হয়ে গেল। অক্টালকে 3 বিট করে সাজালে আমি আর হেক্সা পাচ্ছি না, কারণ হেক্সাকে সাজাতে হয় 4 বিট করে। এই জন্য সরাসরি অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টালে রূপান্তর করার কোনো সুযোগ নেই। কি করতে হবে চলো আমরা সেটাই শিখব। দেখো প্রথমত কি করব, প্রথমত আমরা এই অক্টাল নাম্বারটাকে 3 বিট করে সাজাবো, যেহেতু রুলস আছে। দেখো আমি কি করব, 1 2 4 এই কোডটা ব্যবহার করব, এবং এটা তোমাকে খাতায় লিখতে হবে অবশ্যই, এটা রাব করার সুযোগ নেই, তোমাকে খাতার পাশেই লিখতে হবে। দেখো আমি 4টা এখানে দেখাবো, যেহেতু আমি 4টা বক্স এখানে কেটে নিচ্ছি। হ্যাঁ, দেখো এই হচ্ছে আমাদের 1 2 4 কোডটার জন্য আমি কি পাবো, প্রথমে দেখো 6 আছে। তো 6 কোন কোন সংখ্যা যোগ করলে 6 পাচ্ছি? দেখো 4 আর 2 যোগ করলে কত পাবো? 6 পাবো। তো 1 তো লাগছে না, এই জন্য 1 এর জন্য আমরা 0 দিব। তার মানে আমরা দেখো 6 এর জন্য কি পাচ্ছি, 1 1 0। 7 দেখো 4 আর 2 6 আর 1 কত 7, তার মানে আমি 7 এর জন্য পাচ্ছি 1 1 1, ঠিক আছে? 3টা 1 পাচ্ছি। 5 দেখো 4 আর 1 যোগ করলে 5 হয়, মাঝখানে 2 আছে, এটা আমরা নিচ্ছি না, সেজন্য 5 এর জন্য পাবো 1 0 1। 4 দেখো 4 আছেই সরাসরি, তার মানে বাকি দুইটা বিট আমাদের দরকার হচ্ছে না, তাহলে 4 এর বাইনারিটা হচ্ছে 1 0 0। ওকে, দেখো আমরা এখানে সরাসরি 3 বিট করে সাজিয়ে দিয়েছি। তা এখন যেহেতু হেক্সাতে রূপান্তর করব, এই জন্য এইটাকে আমরা 4 বিট করে সাজাবো। আবার পুনরায় এই জায়গাটা, এই পার্থক্যটুকু একটু স্মরণ রাখতে হবে যে আমরা হচ্ছে প্রথমে অক্টালকে 3 বিট করে সাজাবো, 3 বিট করে সাজানোর পর এইটাকে আমরা 4 বিট করে করে সাজাবো। দেখো এই কাজটাও তোমাকে করতে হবে, সাজানোর কাজটাও করতে হবে, ডান দিক থেকে বাম দিকে 4 বিট করে করে সাজাবো। দেখো এখানে 0 0 0 1 ছিল, তাহলে এইখান থেকে আমরা 1 নিচ্ছি, তাহলে 4 বিট হয়ে গেল। এবার দেখো এখানে 0 এবং 1 ছিল, তাহলে এইখান থেকে এই দুইটা বিট নাও, তাহলে 4 বিট হবে 1 1, তাই না? এখান থেকে 1 নাও, যেহেতু এখানে আমাদের ছিল কি 1 অবশিষ্ট ছিল, আর এইখানে দেখো 3 বিট আছে 0 1 1, ঠিক আছে? এই হচ্ছে মোট 4 বিট। ওকে, দেখো আমি আবার চেষ্টা করি, একটু বাঁকা হয়ে গেছে, এরকম উল্টা ভাবে সাজাতে দেখলে একটু বাঁকাই হয়ে যায় মাঝে মাঝে। তো দেখো আমরা পেয়েছি কি, আমরা পেয়েছি হচ্ছে 0 0 1 1, এই হচ্ছে 4 বিট। তারপরে দেখো 0 1 1 1, এই হচ্ছে 4 বিট, 0 1 1 1 4 বিট। এরপরে দেখো এখান থেকে 1 পাচ্ছি আর এখান থেকে 3 বিট পাচ্ছি, তার মানে 1 0 1 1, ঠিক আছে? এই হচ্ছে মোট 4 বিট। তো দেখো আমরা যেহেতু হেক্সাতে সাজাচ্ছি সেজন্য 4 বিট করে সাজাবো, তাহলে এখানে আমরা কোডটা ব্যবহার করব 1 2 4 8। ওকে, দেখো এটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে এটা সাজাবো। দেখো প্রথম আমার আছে 1 1 0 1, দেখো আমি এখানে সাজাই 1 1 0 1, ঠিক আছে? তো দেখো যেই যেই সংখ্যার নিচেই 1 আছে আমরা সেই সংখ্যাগুলো যোগ করব। দেখো 8 এর নিচে 1, 4 এর নিচে 1, 1 এর নিচে 1, তাহলে 8 8 4 12 আর 1 13, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 13, ঠিক আছে? তো 13 এর জন্য আমরা কি জানি, 13 এর জন্য হেক্সাতে কি লিখি, ডি, কারণ হেক্সাতে সরাসরি 13 লেখার কোনো সুযোগ নেই। দেখো এখানে কি আছে 1 1 0 1, দেখো 1 1
ওয়ান জিরো এমনটা আছে, তিনটা ওয়ান পরপর তারপরে জিরো। তাহলে কোন কোন অঙ্ক যোগ করবো? যার নিচে ওয়ান আছে। দেখো 8, 4 আর 2, 8 আর 4 12 আর 2 কত? 14। তো 14 জন্য আমরা কি লিখবো? 14 জন্য সাধারণত আমরা কি লিখি? ই লিখি, তাই না? এরপর দেখো আছে কি আছে? 1 1 0 0। দেখো 1 1 0 0। তাহলে 8 আর 4 কত? 12। তাহলে 12 এর জন্য কত লিখবো? দেখো যে 8 এর নিচে 1 ও 4 এর নিচে 1, বাকিগুলো দেখো 0 0 আছে, তাই আমি 2 এবং 1 যোগ করছি না। 8 আর 4 12। 12 এর জন্য কি জানি? 12 এর জন্য জানি হচ্ছে সি। তাহলে এখানে নেব কত? সি। তাহলে আমরা এখানে কত পাইলাম? আমরা পাইলাম হচ্ছে ডি ই সি। এটাই হচ্ছে আমার কি নাম্বার? এটাই হচ্ছে আমার হেক্সা নাম্বার, ঠিক আছে? এটাই আনসার। অর্থাৎ আমাদের কাছে যেই অক্টাল নাম্বারটা ছিল, এই অক্টাল নাম্বারকে যদি আমরা হেক্সাতে রূপান্তর করি তাহলে পাচ্ছি হচ্ছে ডিইসি। ওকে, এই জিনিসটা আমরা চাইলে একটু চেক করে নিতে পারি, কিভাবে ক্যালকুলেটর দিয়ে করতে হয় সেটাও আমরা হয়তো পরবর্তীতে তোমাকে দেখাবো, ধরে ধরে দেখাবো। দেখো 6754 ছিল, ঠিক আছে? এই নাম্বারটা কিসে করেছি? হেক্সাতে রূপান্তর করেছি। দেখো ডিইসি, আমাদের এখানে দেখো ডিইসি আছে। ওকে, এটা হচ্ছে হেক্সা নাম্বার। আশা করি বুঝতে পারছো। আমি বুঝাই দেব, যখন আমরা ক্যালকুলেটর ইউজ করা শেখাবো তখন এই বিষয়ে বিস্তারিত জানাবো। এটা ক্যালকুলেটর দিয়েও সমাধান করা যায়। যখন এমসিকিউ করি তখন তো এইভাবে লং প্রসেসে করার সুযোগ নেই, আমরা হচ্ছে এই কিভাবে ক্যালকুলেটর ইউজ করতে হয় সেগুলো দেখব। এই পর্বের আমাদের শেষ সমস্যা, সেটা হচ্ছে হেক্সাকে অক্টালে রূপান্তর করতে হবে। আমরা কিছু সময় আগে দেখেছি কিভাবে অক্টাল নাম্বার থেকে হেক্সাতে রূপান্তর করতে হয় সেটা। তো আমাদের এখানে নাম্বারটা ছিল কি? আমাদের ছিল BC2, আমাদের হেক্সা পয়েন্ট দেওয়া আছে 5F, এমনটা ছিল। তো এইটাকে আমরা অক্টালে রূপান্তর করব। তো খেয়াল রাখবো, যেহেতু এটা হেক্সা নাম্বার এজন্য 4 বিট করে সাজাবো, যেহেতু অক্টালে রূপান্তর করব পরবর্তীতে আমরা 3 বিট করে সাজাবো। আমি কেন সরাসরি হেক্সা থেকে অক্টালে রূপান্তর করতে পারি না? কারণ আমরা দেখেছি হেক্সাকে 4 বিট এবং অক্টালকে 3 বিট। ওই জায়গায় দেখো দুইটা দুই ধরনের হয়ে যাচ্ছে, কারোর সাথে দুই ধরনের হয়ে যায়, যার জন্য আমরা কি করি? যার জন্য আমরা প্রথমে এটা 4 বিট করে সাজাবো, তারপরে 4 বিটকে আবার 3 বিটে রূপান্তর করব, তারপরে ওই 3 বিট থেকে অক্টাল নাম্বারটা নিব। দেখো এখানে আমাদের কোডটা কত ছিল? 1 2। দেখো আমাদের কাছে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে বি আছে। তো বি ফর আমরা কত জানি? আমি 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 মনে করি তোমাদের এগুলো জানা আছে। এ ফর 10, বি ফর কত? 11, তাই না? তাহলে এখানে দেখো আমরা বির জন্য 11 পাবো। দেখো তো কোন কোন সংখ্যা যোগ করলে 11 হয়? দেখো 8 আর 2 10 আর 1 কত? 11। তাহলে 4টা নিচ্ছে না, তাই 4 এর জন্য কত লিখবো? 0। তারপর আমরা বির জন্য কত পাবো? বির জন্য পাবো 1 0 1 1, ঠিক আছে? দেখো সি আছে। সি ফর কত? সি ফর 12, আমরা জানি সির জন্য 12 পাবো। দেখো 8 8 4 কত? 12। বাকিগুলো কি? 0 নিব, ঠিক আছে? যেহেতু আমি শুধুমাত্র 4 এবং 8 যোগ করতেছি সেজন্য 1 নিয়েছি, 2 এবং 1 নিচ্ছি না, তাই তার নিচে 0 লিখেছি। আশা করি এগুলো সহজেই বুঝতে পারছো এখন, তাই না? দেখো সির জন্য পাবো কত? 1 1 0 0। হ্যাঁ, 2 আছে। কোন কোন অঙ্ক নিলে 2 পাবো? দেখো 2 এর নিচে আমরা 2 বসাবো, জাস্ট 2 নিলেই 2 পাচ্ছি। তার মানে বাকি 3 জায়গায় কি বসাবো? 0 বসাবো। তার মানে আমরা 2 এর জন্য পাবো 0 0 1 0। দেখো আমরা এখানে বাইনারি পয়েন্ট দিলাম। দেখো 5 আছে। তো কোন কোন অঙ্ক যোগ করলে 5 হয়? তো কোন কোন অঙ্ক যোগ করলে 5 হবে? 4 আর হচ্ছে কত? 1 5। বাকিগুলো কি করব? 0 বসাবো, ঠিক আছে? তার মানে পাচ্ছি কত? 0 1 0 1। দেখো এফ আছে, এফ মানে হচ্ছে 15। তো কোন কোন অঙ্ক যোগ করলে 15 পাবো? দেখো 8 8 4 12 8 2 14 আর 1 15। তার মানে এখানে 4টা 1 পাবো, ঠিক আছে? 4টা 1 নিলে আমরা এফ এর মানটা লিখতে পারবো। দেখো এখন এইটাকে আমরা 3 বিট করে সাজাবো, যেহেতু আমরা অক্টালে রূপান্তর করব। দেখো আমাদের এখানে যে বাইনারি পয়েন্ট আছে, বাইনারি পয়েন্ট থেকে 3 বিট করে সাজাবো ডান দিকে, 3 বিট করে সাজাবো বাম দিকে। দেখো প্রথমে আমি এখান থেকে সাজাচ্ছি 3 বিট করে। দেখো 0 1 0 0 1 0, এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 1, আর এখান থেকে তুমি দুইটা নাও। দেখো 1 1, আরো দুইটা অবশিষ্ট থাকে 1 1 1। যেহেতু আমি এখানে 3 বিট করে সাজাচ্ছি তাহলে এখানে 0 দিব, ঠিক আছে? দেখো এখানে দেখো 3 বিট হচ্ছে এইটা 3 বিট, আর এখান থেকে এই হচ্ছে 3 বিট, ঠিক আছে? 1 1 0, আর এখানে পাচ্ছি 1 1। তাহলে আমি আরেকটা 0 অতিরিক্ত বসে 3 বিট পূর্ণ করেছি। তাহলে এদিকে দেখো বাম দিকে দেখো কত আছে? 0 1 0, তারপর দেখো 0 0 0, তারপর দেখো 1 1 1, তারপর দেখো 1 0 1। চাইলে যদি হিসাব করতে অসুবিধা হয় তুমি পেন্সিল দিয়ে এই কাজগুলো করে দেখাতে পারো, হ্যাঁ? পরে মুছে দিতে হবে। তাহলে আমি এখানে পাচ্ছি কত? 0 1 0, তারপর পাচ্ছি 0 0 0, এরপর দেখো 1 1 1, তারপর দেখো পাচ্ছি 1 0 1, ঠিক আছে? আমরা 3 বিট করে সাজিয়েছি।
তাহলে এখানে পাচ্ছি কত, দেখো এখানে পাচ্ছি হচ্ছে আমরা পাবো 101। এটাকে তুমি আবার 124 124 এই করে সাজাও। দেখো এই করে সাজাইলে আমরা কি পাচ্ছি, এই করে সাজাইলে আমরা কি পাবো, আমরা এই মানগুলো এখান থেকে লিখতে পারবো। দেখো কিভাবে সাজাবো, দেখো 101 আছে, 101, দেখো 4 আর 1 এ কত 5, তাহলে এখানে পাবো হচ্ছে 5। দেখো 111 আছে, 111, তারপরে প্রত্যেকটা বিট আমরা যোগ করেছি বা ডিজিট যোগ করেছি, 4 2 1, তাহলে 7। দেখো 3টা জিরো আছে, 3টা জিরো, 4টা জিরো, 2টা জিরো, সবই জিরো এর বাইনারি, তাহলে এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি দেখো 0 1 0, তাহলে দেখো 1 আছে কার নিচে, 2 এর নিচে, তার মানে 2 এর বাইনারি দেখো 2। দেখো আমাদের এখানে অক্টাল পয়েন্ট দিয়ে দিলাম, দেখো 0 1 0, দেখো 0 1 0 আমি লিখবো না যেহেতু একই জিনিস, তাহলে এখানেও পাচ্ছি কত 2। আবার দেখো 3টা 1 আছে, তো 3টা 1 এর জন্য কি পাইছে, দেখো 1 1 1, তারপরে আমি 7 পাইছি, 6 আর 2 6 রেখে 7 7। এবার দেখো 1 1 0 আছে, তাই দেখো এখানে লিখতে পারি যে 1 1 0। 4 আর 2 যোগ করবে, কেন 4 আর 2 এর নিচে দেখো 1 আছে, 4 আর 2 কত 6, এখানে 6 লিখবো। তাহলে সর্বসা করলে আমি কি পাচ্ছি, দেখো 5702 পয়েন্ট কত আছে, এখানে দেখো অক্টাল পয়েন্ট 276, এটাই হচ্ছে আমার অক্টাল নাম্বার। ঠিক আছে, তো আশা করি কিভাবে একটা হেক্সা নাম্বার থেকে অক্টালে রূপান্তর করতে হয় আশা করি বুঝতে পেরেছো বা আমি বোঝাইতে পেরেছি। আমি সবকিছু ধরে ধরে দেখানোর চেষ্টা করেছি। আমি এই পর্বে মোট 12টা রূপান্তর দেখানোর চেষ্টা করেছি। আমি ধারাবাহিকভাবেই দেখানোর চেষ্টা করেছি, যেভাবে আমি এখানে লিখে রেখেছি ঠিক একই রকম আমি 12টা রূপান্তর দেখিয়েছি। ধারাবাহিকভাবে কাজ করলে অবশ্যই কাজের কিছু এক্সট্রা সুবিধা পাওয়া যায়, বুঝতে সুবিধা হয় এবং খুব সহজেই আমরা এই যে প্রসেসটা দেখাইছি এই প্রসেসে তুমি একটু প্র্যাকটিস করো, আশা করি এই ধরনের যে প্রবলেমগুলো যখন আমরা বোর্ড প্রশ্ন সলভ করব আশা করি তোমার জন্য অনেক হেল্প হবে। তো এই যে কাজগুলো আমি করেছি, তো তোমাদের যদি কোনো প্রবলেম হয়, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কাঙ্ক্ষিত যেই প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা এভাবেই করে একটু খুব দ্রুত আমরা কাজগুলো কমপ্লিট করতে পারবো প্রশ্নোত্তরের মাধ্যমে। প্রশ্ন করতে পারো, যদি কোথাও আটকে যাও, বুঝতে অসুবিধা হয় আমাকে জানাতে পারো। এটা ছিল আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব, আরো কয়েকটা পর্ব সামনে আসবে। আমি সবকিছু ধারাবাহিকভাবেই দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। তো ঠিক আছে, দেখা হচ্ছে তৃতীয় পর্বে, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।